যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং আমিও আপনার মতো সবসময় ভালোর দলেই থাকি। আলহামদুলিল্লাহ, আমি ভূত.com-এর নিয়মিত একজন শ্রোতা। 2013 সাল থেকে আমি ভূত FM শুনি। মাঝখানে শোটিকে বন্ধ করে দেওয়া হয় এবং আমার খুব মন খারাপ হয়ে যায়, কেননা ভূত FM শোনা আমার এক প্রকার নেশা হয়ে যায়। যাই হোক, শত বাধা পেরিয়ে আবারও আমাদের কাছে ফিরে এসেছেন, এর জন্য ধন্যবাদ আপনাকে। যদিও অনেক আগে থেকে ভূত FM শুনি, তবে আজকেই প্রথম আমি ভূত.com-এ ঘটনা লিখছি। কথা না বাড়িয়ে চলে যাই আমার চোখের সামনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর নির্মম কালো জাদুর ঘটনায়। আমি আগে থেকেই বলে রাখি, বাংলা আমি খুব শুদ্ধ করে লিখতে পারি না, তাই লেখায় কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম মোহাম্মদ নাদিম, বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলায় এবং বর্তমানে আমি সৌদি আরব জেদ্দায় একটি আইসক্রিম পার্লারের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি। ঘটনার শুরু 2007 সালে। তখন আমি মাত্র 5ম শ্রেণী শেষ করে নরসিংদী জেলারই কোনো এক হাফিজিয়া মাদ্রাসায় 2য় শ্রেণীতে ভর্তি হই। মাদ্রাসার ভাষায় যাকে আমপাড়া বিভাগ বলা হয়। আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে সব মিলিয়ে 650 জন ছাত্র ছিলাম। আমাদের মাদ্রাসাটি ছিল অনেক বড়। মাদ্রাসার সামনে পাকা রাস্তা এবং রাস্তা পার হলেই মসজিদ। আমাদের মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবার একটি করে গরু কিনে এনে মাদ্রাসার 2য় তলায় বেঁধে রাখা হতো এবং শুক্রবার দিন ফজরের পরে জবাই করে দুপুরের এবং রাতের খাবারের জন্য রান্না করা হতো। সবসময়ের মতো সেদিনও ছিল বৃহস্পতিবার এবং বিকেলে একটি গরু এনে মাদ্রাসার 2য় তলায় বেঁধে রাখা হয়। বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসাটি ছিল 3 তলা এবং প্রথম তলা ছিল কওমি বিভাগ দারুল হাদিস পর্যন্ত, মানে মওলানা বিভাগ পর্যন্ত, এবং 2য় তলার 80 ভাগ ছিল প্রথম, 2য়, 3য় এবং হেফজ বিভাগ। আর মাদ্রাসার ডান দিকের বাকি 20 ভাগের মধ্যে 10 ভাগে ছিল গোসলখানা এবং টয়লেট এবং সামনের বাকি 10 ভাগ খালি ছিল। সেখানে আমরা সবাই খেলাধুলা করতাম এবং চারপাশ দিয়ে 5 ফুটের মতো উঁচু করে দেয়াল করা ছিল এবং ওপরের তলায় শুধু ছাদ ছিল, রুম করা হয়নি, তাই ওপরে ওঠার সিঁড়ির দরজায় সবসময় তালা লাগিয়ে রাখতে হতো। ঘটনাটি ঘটে আমার ওপরের বিভাগ 3য় শ্রেণী, মানে কোরআন শরীফ বিভাগে পড়া এক ছাত্রের সাথে। বলে রাখা ভালো যে ছাত্রটি ছিল খুবই মেধাবী। তার নাম হৃদয়। নামটি ছদ্মনাম, কোনো কারণে নামটি প্রকাশ করছি না, সেজন্য দুঃখিত। এবং 3য় শ্রেণীতে তার রোল নাম্বার 1 ছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত 3টার দিকে সে ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে এবং ওয়াশরুম থেকে ফেরার সময় সে দেখতে পায় ছাদের ডান পাশে সামনের দিকে যে খালি জায়গাটুকু ছিল সেখানে একটা পিলারের সাথে গরুটিকে বেঁধে রাখা হয়েছে এবং গরুটি থেকে প্রায় 10 হাত দূরে একটি কালো ছায়ার মতো কি যেন দাঁড়িয়ে আছে এবং সেই ছায়াটি দেখে গরুটি অস্বাভাবিকভাবে লাফাতে শুরু করে। এক পর্যায়ে গরুটি দড়ি ছিঁড়ে দৌড়ে গিয়ে এক লাফে দেয়াল টপকিয়ে 2 তলা থেকে নিচে রাস্তায় পড়ে যায়। এই দৃশ্য দেখে হৃদয় সাথে সাথে দৌড়ে নিচে চলে যায় এবং সিকিউরিটি আঙ্কেলকে বিস্তারিত সবকিছু বলে। তার কাছ থেকে সব শুনে সিকিউরিটি আঙ্কেল সাথে সাথে একটি ছুরি এবং কয়েকজন ছাত্রকে নিয়ে রাস্তায় যায় গরুটির মৃত্যুর আগে যেন জবাই করে ফেলতে পারে সেই উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেতে যেতে গরুটি মারা যায়। তারপর সবাই মিলে গরুটি একটি গাড়িতে তোলে এবং মাদ্রাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি নদীতে ফেলে দিয়ে আসে। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কত ভালো ছিল। বরং ঘটনার শুরু এখান থেকেই। এরপর 20 দিন কেটে যায়। এই 20 দিনে তেমন কিছুই হয়নি। সবাই আগের মতো স্বাভাবিকভাবে যে যার মতো চলাফেরা করতে থাকে। 20 দিন পর হৃদয় নামের ছেলেটি রাতে স্বপ্ন দেখে লম্বা কালো একটি লোক তাকে খুবই মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলছে, সামনে যে তোর বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় তুই ইচ্ছে করে খারাপ রেজাল্ট করবি, নয়তো মরবি। এমনভাবে একই স্বপ্ন সে 3 দিন দেখতে থাকে। তারপর আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব, মানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার কাছে গিয়ে বিস্তারিত স্বপ্নের কথা বলে। হুজুরকে আমরা বড় হুজুর বলে ডাকতাম। বলে রাখা ভালো, আমাদের বড় হুজুর ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। এমন কোনো দিন নেই ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে। উনি 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন সবসময়। এবং হুজুরের কাছে কিছু জিন ছাত্র পড়ালেখা করত। বড় হুজুর হৃদয়ের কাছ থেকে সব কথা শুনে তাকে 1 গ্লাস পানি পড়ে দেন এবং তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি সবসময় সাথে রাখতে। এরপর হুজুরের কথা মতো সে পানি পড়া খায় এবং তাবিজটি সবসময় তার সাথে রাখে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। 3 মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা শেষে 18 দিনের ছুটি পাই মাদ্রাসা থেকে। সবাই ছুটিতে বাড়ি যাই এবং ছুটি শেষে মাদ্রাসায় আসলে আমাদের সবার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। হৃদয় নামের ছেলেটি এবারও প্রথম স্থান অধিকার করে। হেফজ বিভাগে ক্লাস ক্যাপ্টেন হয় সে। রেজাল্ট দেওয়ার কিছুদিন পর আবার রাতের বেলা হৃদয় দেখে সেই লম্বা কালো লোকটি ভয়ঙ্কর রাগান্বিত ও মোটা কণ্ঠে তাকে বলছে, তোকে বলেছিলাম পরীক্ষার রেজাল্ট ভালো করলে মরবি, শুনলি না, আমার কথা শুনলি না, এবার তোকে মরতে হবে।
এই স্বপ্ন দেখে সে ঘুম থেকে বাঁচাও বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মাদ্রাসার সব হুজুর ছাত্র একত্রিত হয়ে যায় এবং তাকে কি হয়েছে জিজ্ঞাসা করা হলে সে সবাইকে তার স্বপ্নের কথা বলে। তার কথা শুনে সবাই অবাক হয় এবং বলে হুজুর যে তাকে তাবিজ দিয়েছিল সেটা কোথায়। সে বলে তাবিজটি সে ভুলে বাড়িতে রেখে এসেছে। তারপর সে রাতে আর কেউ ঘুমায়নি। সকাল হলেই সবাই ফজরের নামাজ পড়ে যে যার ক্লাসে গিয়ে ক্লাস করতে শুরু করে। সেদিন বড় হুজুর মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তিনি একটি তাফসিরুল কুরআন মাহফিলে ওয়াজ করার জন্য খুলনা থেকে আমন্ত্রণ পান এবং মাহফিল করার জন্য 3 দিনের জন্য খুলনায় যান। সেদিন মাগরিবের পর ক্লাস শেষ করে সবাই রাত 9টায় খাবার খেতে একত্রে আসে। খাবারের সময় হঠাৎ হৃদয় চিৎকার করে ওঠে। কি হয়েছে জানতে চাইলে সে বলে তার পেটে নাকি প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটা শুনে কয়েকজন ছাত্র মিলে হুজুরদের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকে হৃদয়কে ডাক্তারের পরামর্শে কিছুদিনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তার বলেন তেমন কিছু হয়নি, হয়তো খাবার থেকে তার এই সমস্যা হয়েছে, বাড়িতে পাঠিয়ে দিন, কিছুদিন একটু বেছে বেছে খেলে ঠিক হয়ে যাবে। এরপর সে বাড়িতে যাওয়ার 4 দিন পর তার বাবার কাছে আমরা যা শুনতে পাই তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। খুবই মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তার সাথে। সে বাড়িতে যাওয়ার 4 দিন পর তার বাবা আসে আমাদের মাদ্রাসায়। চেহারায় কান্না এবং কষ্টের ছাপ ভেসে আছে। বড় হুজুর তখন আমাদের ক্লাসে সবক নিচ্ছেন। হুজুরের কাছে এসেই তিনি কান্না করে ফেলেন। ওনার কান্না দেখে হুজুর বলেন, কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? তারপর হৃদয়ের বাবা যা বললেন তার মতো করে তা বলার চেষ্টা করছি। সেদিন হৃদয় হাসপাতাল থেকে বাড়িতে যায় এবং রাতে এসে তার আম্মুকে বলে, আম্মু, আমি আমার বড় হুজুরের দেয়া তাবিজটি ভুল করে আমার বালিশের নিচে রেখে গিয়েছিলাম, তুমি পেয়েছো? তার কথা শুনে তার আম্মু একটু অবাক হয়ে যায়। বলে, কি বলিস? তুই মাদ্রাসায় যাওয়ার পর দিন না তোর ক্লাসের একজন ছাত্র এসে তাবিজটি নিয়ে গেল, বলো তুই নাকি ভুল করে তাবিজটি বাড়িতে রেখে গিয়েছিস, তাই বড় হুজুর তাকে পাঠিয়েছে তাবিজটি নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে তাবিজটা দিয়ে দিয়েছিলাম। তার মুখে সব কথা শুনে সে অবাক হয়ে বলল, কি বলো? বড় হুজুর তো মাদ্রাসায় নেই, উনি তো খুলনা গিয়েছেন মাহফিল করতে। তখন তার আম্মু একটু ভয় পেয়ে যায় আর বলে, তাহলে যে ছেলেটি বলল তোর বড় হুজুর তাকে পাঠিয়েছে, তাহলে কে ছিল সেই ছেলেটি? আর তোর তাবিজ নিয়েই বা সে কি করবে? এসব কারণে তার আম্মু একটু চিন্তায় পড়ে যায় এবং আমাকে সব জানালে আমি বলি, সমস্যা নেই, কালকে বড় হুজুর খুলনা থেকে আসলে আমি গিয়ে আর একটা তাবিজ নিয়ে আসবো। এরপর আমার আর আশা হয়নি। ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। ভেবেছিলাম ব্যস্ততা কমলে তারপর আসবো, কিন্তু কে জানতো আমার ছেলের সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। এই বলে হৃদয়ের বাবা আবারও কান্নায় ভেঙে পড়ে এবং একটু পর কান্না থামিয়ে আবার বলতে শুরু করে, গতকাল রাত 2টার দিকে আমার ছেলের পেটে খুব চাপ দেয় এবং সে টয়লেটে যাবে বলে বের হয়। তার আম্মু ঘুমের ঘরেই তাকে বলে, ঠিক আছে। আমাদের ঘর থেকে টয়লেটের দূরত্ব 40 থেকে 50 হাত। তারপর সকালে ফজরের নামাজ পড়তে উঠে তার আম্মু দেখে হৃদয় তার রুমে নেই। তার আম্মু মনে করে হয়তো ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, কিন্তু যখনই তার আম্মু টয়লেটে যাওয়ার জন্য টয়লেটের দরজার সামনে যায়, দেখে দরজা ভেতর থেকে লাগানো। তখন তার আম্মুর মনে হয় রাতের বেলায় হৃদয় বলেছিল টয়লেটে যাচ্ছি, তাহলে কি সে এখনো বের হয়নি? তার আম্মু একটু ভয় পেয়ে যায়। ভেতরে কি তাহলে জ্ঞান হারিয়ে পড়ে আছে হৃদয়? সাথে সাথে চিৎকার করে হৃদয়কে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। তার চিৎকার শুনে হৃদয়ের চাচা মানে আমার ভাই এবং আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর হৃদয়ের আম্মু তাদের সবাইকে সবকিছু বিস্তারিতভাবে বলে। তারা এসব কথা শুনে টয়লেটের দরজা ভেঙে ফেলে এবং দরজা ভেঙে দেখে। এতটুকু বলে আবারও তিনি কান্নায় ভেঙে পড়েন। তারপর কান্না থামিয়ে আবারও বলতে শুরু করেন, সবাই দরজা ভেঙে দেখে টয়লেটের ভেতরে রক্তে ভেসে আছে আর আমার ছেলের পাকস্থলী দিয়ে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে এসেছে। মনে হচ্ছে কেউ পাকস্থলীর ভেতর আঙুল ঢুকিয়ে দিয়ে টান দিয়ে সব বের করে ফেলেছে। এটা দেখে তার আম্মু সেখানে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এরপর আমাকে খবর দেওয়া হয় এটা বলে, আপনার ছেলের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আসেন। খবর পেয়ে সাথে সাথে বাড়িতে চলে আসি আমি। এসে দেখি আমার কলিজার টুকরোটা আর দুনিয়াতে নেই। আমি জানতে চাইলাম কিভাবে আমার ছেলের এই অবস্থা হলো। তারপর হৃদয়ের আম্মু কান্না করতে করতে আমাকে সব বিস্তারিত বলল। নিজের হাতে আমার ছেলেকে দাফন করে আসলাম। এই বলে হৃদয়ের বাবা কান্না করতে করতে হুজুরকে বললেন, আমার ছেলে কি দোষ করেছিল, কেন তার সাথে এমন হলো? এরপর বড় হুজুর ওনার কাছ থেকে সব শুনে একটু সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কালকে আবার এসে আমার সাথে একটু দেখা করবেন। তারপর দিন হৃদয়ের বাবা আবার আসলে হুজুর ওনাকে বলেন, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। এটা শুনে হৃদয়ের বাবা বললেন, কিন্তু কেন? আমার ছেলের ক্ষতি কে করবে? তারপর হুজুর বললেন, একটু পরেই সব জানতে পারবেন কে করেছে, কেন করেছে। এটা বলে হুজুর মাগরিবের নামাজ শেষ করে ছাদের সেই খালি জায়গায় গোলাকার একটি বৃত্ত করে সেই বৃত্তের ভেতরে হেফজ বিভাগের এক ছাত্রকে বসিয়েছেন। তারপর কি কি যেন পড়ে সেই ছাত্রের গায়ে ফু দিলেন এবং হুজুরের এক জিন ছাত্রকে তার শরীরে নিয়ে আসলেন। তারপর সেই ছাত্রের ভেতরে থাকা জিন যা যা বলল তার মতো করে বলার চেষ্টা করছি। জিন বলছে, আপনার ছেলে যখন প্রথম ক্লাসে ভর্তি হয় তার সাথে রফিক নামের একটি ছেলেও ভর্তি হয় এবং প্রথম দ্বিতীয় শ্রেণীতে রফিকের রোল নাম্বার 1
আর আপনার ছেলের রোল নাম্বার 2, কিন্তু তৃতীয় শ্রেণীতে উঠে আপনার ছেলের রোল নাম্বার হয় 1 এবং রফিকের রোল নাম্বার হয়ে যায় 2, যা রফিকের বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না। এবং তৃতীয় শ্রেণীতে উঠেও প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আপনার ছেলে রফিকের থেকে ভালো নাম্বার পায় এবং এসব রফিকের বাবা মেনে নিতে পারছে না। তাই রফিককে একদিন বলল সেজন্য আপনার ছেলের গায়ের পাঞ্জাবি থেকে একটু কাপড় এবং মাথার চুল নিয়ে যায়। এরপর রফিক তার বাবাকে জিজ্ঞেস করে, কেন এসব দিয়ে তুমি কি করবে? জবাবে তার বাবা বলে, বেশি প্রশ্ন করিস না, যা বলছি তাই কর, আর হ্যাঁ এমনভাবে নিবি যেন কেউ বুঝতে না পারে, পরে তোকে সব বলবো। তারপর সে আর কিছু জানতে চায়নি। ছোট ছিল, তেমন কিছু বুঝতো না। সে তার বাবার কথা মতো খুব সহজেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে তার পাঞ্জাবি থেকে এক টুকরো কাপড় এবং তার মাথার কিছু চুল নিয়ে তার বাবাকে দেয়। তারপর প্রথমে কালো জাদু করে খবিশ জাতের এক জিনকে বশে আনে। এই জাতের জিনেরা খুবই শক্তিশালী হয়ে থাকে। এরা মূলত টয়লেটে অথবা নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। রফিকের বাবা কালো জাদুতে খুব দক্ষ আগে থেকেই, তাই সে বসে থাকা খারাপ জিনকে দিয়ে আপনার ছেলেকে স্বপ্নে ভয় দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হুজুরের দেয়া তাবিজের কারণে তার জাদুও কাজ করছিল না, তাই তার কোনো ক্ষতি করতে পারেনি। যখন তৃতীয় শ্রেণীর ফাইনাল রেজাল্ট দিয়ে দিল, আপনার ছেলে আবারও প্রথম হলো, রফিকের বাবা তখন আরও রেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে। ভুল করে যখন আপনার ছেলে তাবিজটি বাড়িতে রেখে যায়, তখনই সুযোগ বুঝে রফিকের বাবা একটি ছেলেকে মাদ্রাসার ছাত্র সাজিয়ে হৃদয়ের আম্মুর কাছে পাঠায় তাবিজটি নিয়ে আসার জন্য, এবং হৃদয়ের আম্মু তাবিজটি দিয়ে দেয়। সেই ছেলেটিও রফিকের বাবার কাছ থেকে কালো জাদু শিখত, তাই তার কথা মতো তাবিজটি নিয়ে পুকুরে ফেলে দেয়। তারপর সেই দিনই তার পেটে কালো জাদুর মাধ্যমে বান মারা হয় এবং তার ফলেই ব্যথা শুরু হয় এবং হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। হাসপাতাল থেকে বাড়িতে যায় হৃদয়। সেদিন রাতেই আবার তার পেটে সমস্যা হয়। আসলে তার পেটে সমস্যা হওয়ার কারণ হলো রফিকের বাবা একটি পুতুল দিয়ে কালো জাদু করেছে তাকে। তার মাথার চুল এবং গায়ের পরা কাপড়ের টুকরো দিয়ে সেই পুতুলের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। পুতুলের পেটে যখন চাপ দেয়া হয়, তখনই তার পেটে চাপ পড়ে এবং সে জিনের মাধ্যমে এই কাজটি করা হয়। তারপর যখন সে টয়লেটে যায়, দোয়া পড়েনি, যদিও দোয়া পড়ে সে টয়লেটের ভেতরে যদি যেত তাহলে কোনো ক্ষতি করার সাধ্য কারো ছিল না, সেই খবিশেরও না। এই বলে বৃত্তে থাকা ছাত্রটি বেহুশ হয়ে যায়। এরপর তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলে একটু পর তার হুঁশ ফিরে আসে। এসব শুনে সবাই নিশ্চুপ হয়ে থাকি আর হৃদয়ের বাবা কান্নায় ভেঙে পড়ে। রফিক ছেলেটিও সেখানে উপস্থিত ছিল। এসব শুনে সে লজ্জায় তার বাবার প্রতি ঘৃণাত্মক চোখ নিয়ে কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। এর কিছুদিন পর শুনতে পারি রফিক নামের ছেলেটির গলা কাটা লাশ পাওয়া যায় তার বাড়ির থেকে এবং রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। আর সেই রফিকের বাবা পাগল হয়ে গেছে, উলঙ্গ হয়ে নাকি রাস্তায় রাস্তায় হাঁটে। তারপর বড় হুজুরের কাছে জিজ্ঞেস করলে জানতে পারি ওই খবিশ জিনটি নাকি রফিকের বাবার কাছে রফিকের বলি চায় তার কাজের বিনিময় হিসেবে, কিন্তু রফিকের বাবা রাজি না হয়। সেই খবিশ রফিকের ওপরে ভর করে এবং রফিক নিজেই নিজের গলা কেটে ফেলে। রফিকের বাবাকে নাকি সেই খবিশ পাগল বানিয়ে দেয়। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না, আর পাপের মূল্য সবসময় দিতে হয়। এই ছিল আমার ঘটনা। আশা করছি ঘটনাটি প্রচার করার যোগ্য হলে অবশ্যই প্রচার করবেন। সবসময় ভালো থাকবেন এবং ভালোর দলে থাকবেন, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফিজ। মোহাম্মদ নাদিম, ঢাকা, নরসিংদী, ঘোড়াশাল। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লাগলো। আপনি বলছিলেন যে আপনি বাংলা লিখতে পারেন না, কিন্তু আপনি চমৎকারভাবেই বাংলা লিখেছেন এবং আপনার বাংলা লেখার খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনি বেশ দক্ষ এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করবো আপনি আরও ঘটনা পাঠাবেন। আপনার কাছ থেকে নেক্সট ঘটনার প্রতীক্ষায় রইলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, আলহামদুলিল্লাহ। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। লিখছেন হুমায়রা তাবাসসুম সন্ধি। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং তার ঠিকানা শেয়ার করেছেন রাজশাহী সদর থেকে। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। বিগত অনেক বছর ভূত FM এর সাথে থাকার পর এখন আপনার ভূত.com এর সাথে আমি এবং আমার আম্মু নিয়মিত শ্রোতা। এর আগে আমার মায়ের বলা একটি স্টোরি 100তম এপিসোডে প্লে করার জন্য অনেক বেশি ধন্যবাদ। এখন বেশি কথা না বলে আমি নতুন ঘটনায় চলে যাচ্ছি। আমার খালার নাম রাজিয়া, ছদ্মনাম। তিনি আমার দূর সম্পর্কের খালা হলেও তার সাথে আমাদের বেশ ভালোই চলাফেরা। গত সপ্তাহে তিনি তার বাসায় দাওয়াত দেন, তাই আমরা তার বাসায় যাই। তার বাসাও রাজশাহী শহরের মধ্যেই বলা যায়, একটু বাইরে, গ্রামীণ একটা পরিবেশ, অত্যাধিক অজপাড়াগা ভাবটি নেই। আর আমার সেই খালা ও তার ছোট ছেলে ভূত.com এর শ্রোতা। আম্মুর ঘটনা শোনার পর তিনি আমাকে তার সাথে ঘটে একটি ঘটনা বলতে চান, তবে তার পরিচয় গোপন রেখে আমাকে ঘটনা বলতে বলা হয়। তাই
আমি তার নাম বা ঠিকানা ব্যবহার করছি না। আমার খালা আমার মায়ের ছোটবেলা থেকেই বেশ ভালো বন্ধু, দুজনেরই বন্ধুত্ব। তবে আম্মুরা ছোট থাকতে শহরে চলে আসেন গ্রাম ছেড়ে, ফলে খালারা গ্রামেই থেকে যান। আমার খালা আমার মায়ের মতো ভীষণ সুন্দর ছিলেন, যার ফলস্বরূপ তিনি মহিলা স্কুলে পড়া সত্ত্বেও স্কুলের অপর প্রান্তে থাকা বয়েজ স্কুলের ছেলেরা তাকে অনেকভাবে বিরক্ত করত। এজন্য খালার বড় ভাই এবং খালার আব্বা মানে আমার নানা এবং আমার মামা কখনো খালাকে একা স্কুলে যেতে দিতেন না। আমার নানা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। তার বড় পদে উন্নতি হলে এক এক সময় তাকে এক এক জায়গায় বদলি করা হতো। সেই উন্নতির জন্যই একদিন তাকে চট্টগ্রামে বদলির আদেশ দেওয়া হয়। সেদিন ভোরবেলা অফিসে তাড়াতাড়ি যায় আমার নানা এবং পাশাপাশি আমার মামাও তার কলেজে যায়। ফলে খালাকে স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। আমার নানি তার সাথে যেতে চাইলে তিনি বাসার কাজ এবং নানির সমস্যা হবে ভেবে যেতে নিষেধ করেন। বলা ভালো, যে স্কুলে তিনি পড়তেন সেই স্কুলে দুটি শিফট ছিল, একটি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলত এবং আরেকটি 12:30 থেকে 4:30 পর্যন্ত চলত। আমার খালার ডে শিফটে থাকায় তিনি রওনা দিতেন 12টার দিকে। খুব একটা দূরে না হওয়ায় হেঁটেই যেতেন। খালা গোসল সেরে ভালোভাবে গুছিয়ে বের হন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। খালাদের বাড়ি এবং স্কুলের মধ্যে একটি পুকুর বা বলা যায় দিঘির মতো একটি জায়গা পড়তো, যেটার দুই প্রান্তে দুটি পানিতে নামার সিঁড়ি ছিল। খালার যেদিকে যাওয়ার কথা তার বিপরীত দিকের সিঁড়ির একটু পাশেই ছিল বড় বড় জোড়া লাগানো দুটি বিশাল তাল গাছ। নানা এবং আব্বা সবাই বলতেন যে তাল গাছগুলো বড় হতো না, ছোটই থাকতো। ছোটবেলা থেকেই তারা দেখছেন একইভাবে সেই গাছগুলোকে, অর্থাৎ তারা একই রকম আছে। খালা যখন তার দিকের পাড় দিয়ে যান তার মনে হয় যে অপর পাশে সিঁড়ির দিক থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। তিনি সেই দিকে তাকালে লক্ষ্য করেন যে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা অর্ধেক পা পানিতে রেখে তার দিকে একটা মলিন হাসি হেসে তাকিয়ে আছে। খালা কিছু না ভেবে সামনে তাকিয়ে সোজা হাঁটতে শুরু করেন। গোসল করে বের হওয়ার ফলে তিনি চুল ছেড়েছিলেন। আমার খালার চুল ছিল সেই সময় অনেক লম্বা এবং ঘন কালো। একটু হাঁটতেই খালার হুট করে মনে হয় যে পেছন দিকে কেউ যেন তার দিকে তাকিয়ে আছেন। এটা ভেবে যখন তিনি পেছনের দিকে মুখ ঘোরান তিনি পুরো ভয়ে কাতর হয়ে যান। তিনি দেখেন যে ওই বিপরীত পাড়ের সেই বৃদ্ধ মহিলাটি তার দিকে তাকিয়ে আছে এবং তার পেছনের দিকে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়েন। এরপর যখন আমার খালার জ্ঞান ফেরে উনি দেখেন ওনাকে বিছানায় শোয়ানো হয়েছে। নানা নানির উপর একা তাকে যেতে দেয় রাগারাগি করছিলেন। খালা সবকিছু খুলে বলেন সবাইকে। পরদিন ভোরে আমার নানা পাশের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সবকিছু তাকে খুলে বলেন। পরবর্তীতে খালাকে তার বাসায় নিয়ে ঝাড়ফুঁক করানোর কথা বলেন এবং কিছু জিনিস যেমন লবণ, গোলাপ জল, চক, কালো কাপড় ইত্যাদি জোগাড় করে দিতে বলেন। খালার বাবা অর্থাৎ আমার নানা সবকিছু জোগাড় করে দেন এবং সন্ধ্যার পর খালাকে সেখানে নিয়ে যান। একটি রুমের মধ্যে একটি বড় চক এবং লবণের গোলাকার একটা বৃত্ত বানিয়ে খালাকে তার মধ্যে বসিয়ে কিছু দোয়া দুরূদ পড়া শুরু করেন হুজুর। এরপর হুট করে চারিদিকে একটা কম্পন সৃষ্টি হয় এবং খালার মধ্যে সেই বৃদ্ধ মহিলা আসেন এবং বলতে শুরু করেন, আমি এবং আমার 3 ছেলে মিলে আমরা সেই তাল গাছে থাকি। এই মেয়ের চুল সুন্দর, এই মেয়ের চুল আমি নেব। যদি আমাকে না নিতে দিস আমি কিন্তু তোদেরকেও আমাদের সাথে তাল গাছে যেতে বাধ্য করব। পরে অনেক কিছু দোয়া দুরূদ পড়ার মাধ্যমে চেষ্টা করা হয় এবং তাকে মানানোর চেষ্টা করা হয় এবং খালার চুল একটা সময় সে টানতে শুরু করে। এক পর্যায়ে তার গায়ে কালো কাপড় দেওয়ার পর আবার কিছু দোয়া দুরূদ পড়লে সব শান্ত হয়ে যায়। খালার শরীর নিতিয়ে পড়ে। একটু কাপড় সরালে দেখা যায় যে খালার ঘন চুল আর নেই, তার পুরোটা সাদা হয়ে গেছে। তারপর খালাকে একটি তাবিজ দিয়ে সেই ইমাম সাহেব চলে যেতে বলেন। এরপর থেকে আমার খালা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। এই ছিল আমার খালার সাথে ঘটা ঘটনা, একদম সত্য ঘটনা। শেয়ার করলে ভালো লাগতো, সেজন্য শেয়ার করলাম। যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন। এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আসলে এই ঘটনাটা খুবই অদ্ভুত, খুবই সত্যি। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু ঘটনার মধ্যে খুব মজার একটা ব্যাপার রয়েছে যে মুহূর্তের মধ্যেই কালো চুল সাদা হয়ে যায় এবং সেটা সবাই দেখে। এটা খুবই 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 আশ্চর্যজনক একটা ব্যাপার। যাই হোক, আমরা আশা করবো যে আপনারা যারা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। বছরের শেষ Bhoot.com-এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একটু জানিয়ে দিই আমাদের মেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com, আমাদের ফেসবুক www.facebook.com/russell.satin। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। কোনো নাম ব্যবহার করিনি কারণ এটা আমাদের পারিবারিক ঘটনা।
করলাম ভাইয়া। ঘটনাটা আমার দাদি, মেজো চাচার স্ত্রী ও যমজ সন্তানদের সাথে 40 বছর আগের ঘটনা। ঘটনাটা শুরু হয় আমার দাদির থেকে। আমাদের বাড়ির সামনের দিকে খুব গভীর পুরাতন পুকুর ছিল, তা এখনো আছে। সবাই পুকুরটিকে গোসল এবং অন্যান্য কাজে ব্যবহার করত। ঘটনাটা শুরু হয় সন্ধ্যার দিকে। দাদি যখন পুকুর ঘাটে পানি আনতে যান। প্রতিদিনের কাজ সেরে সন্ধ্যার দিকে পানি আনতে যেতে হয় রাতে গরুকে খাওয়ানোর জন্য। যখন দাদি কলসি পানিতে ডুবিয়েছেন, পাশে একটা পিতলের সোনা রূপা ভর্তি কলসি ভেসে ওঠে। আমার দাদির নাম ধরে কেউ ডেকে বলে, আমাকে ঘরে নিয়ে যা। এটা দেখে দাদি দৌড়ে বাড়িতে চলে যায়। তখন কাউকে এই বিষয়টি বলেননি তিনি, কারণ বাড়িতে নতুন বউ মানে আমার চাচি ও ছোট বাচ্চারা ছিল। আমার দাদার 6 ছেলে ছিল। আমার বাবার বয়স তখন 10 বছর, আর ছোট চাচার বয়স 7-8 বছর হবে। সেই রাতে দাদির স্বপ্নে দেখে ওই কলসি তাকে বলছে, আমাকে তুলে নিয়ে যা, প্রচুর ধন সম্পত্তি পাবি, এর বিনিময়ে একজোড়া মোরগ আমাকে দিবি। দাদি তখন স্বপ্নের কথা যেটা দেখেছিল সেই ঘটনা আমাদের মসজিদের হুজুরকে বলে। সেই হুজুর পরের দিন আমার দাদাকে বলে, পুকুরে ভাবি যা দেখেছে ওইটা দুটো খারাপ জিনের কাজ, লোভ দেখিয়ে আপনার দুটো বাচ্চা নিয়ে যাবে। ভাবিকে বলে দিয়েন ওদের কথায় রাজি যেন না হয়। অনেক লোভ দেখাবে, স্বপ্নে দেখা দিতে পারে, আর একজোড়া মোরগ মানে আপনার 2 সন্তানকে বোঝাচ্ছে। তখন আমার বাবার বয়স 10 বছর, আর আমার চাচা যার কথা বলা হচ্ছিল তার বয়স 7-8 বছর। হুজুর বাড়ি বন্ধ করে দেয়। 1-1.5 বছর আর কোনো সমস্যা হয় না। ঘটনা আবার শুরু হয় যখন আমার মেজো চাচির যমজ ছেলে সন্তান হয়। বাচ্চার বয়স 3 মাস হবে। আমার চাচির সাথেও অনুরূপ ঘটনা ঘটে। আবার স্বপ্নে দেখে ওই কলসি বলছে, আমাকে তুলে নিয়ে যা, প্রচুর ধন সম্পত্তি পাবি, এর বিনিময়ে একজোড়া মোরগ আমাকে দিবি। আমার চাচি বুঝতে পারেনি মোরগ মানে কি। তিনি মনে করেছিলেন বাড়িতে তো অনেক মোরগ মুরগি আছে, দুটো দিলেই হবে। বেশ কয়েকদিন পর রাতে চাচি যখন পুকুর ঘাটে যায়, কলসি পানিতে উপরে ভেসে ওঠে, বলে, আমাকে নিয়ে যা, একজোড়া মোরগ দিতে হবে। এই বলে কলসি পানিতে ডুবে যায়। এই স্বপ্ন প্রতিদিন দেখা দিত। ভয়ে কি করবে বুঝতে পারে না সে। আবার স্বপ্নে দেখে কলসি এবার রেগে গিয়ে বলছে, আমাকে মোরগ যদি না দিস তোর 2 সন্তানকে মেরে ফেলবো। মা তো সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে, তাই তাদের কথায় রাজি হয়ে যায়। পিতলের কলসি বাড়িতে নিয়ে যায়। সেই রাতেই আমার চাচি ও তার 2 ছেলে সন্তান মারা যায়। বলে রাখি, তারা সবাই সুস্থ ছিল, কোনো প্রকার জ্বর বা কোনো প্রকার রোগ ছিল না। কিছুদিন পর দাদি হুজুরের কাছে জানতে চায়, এটা কি স্বাভাবিক মৃত্যু? হুজুর বলে, পরের দিন জানাবেন। পরদিন হুজুর বলে, খারাপ 2 জিনের কাজ। আপনার বৌমা কলসি তুলেছিল আর বলেছিল তাদের একজোড়া মোরগ দেবে। জিন যমজ সন্তানকে মেরেছে এবং আপনার বৌমাকে মেরেছে, কারণ তাদের কথা দিয়েছিল যে মোরগ দেবে। মোরগ নিয়ে গিয়েছিল তাদের কাছে, তারা বলেছিল এই মোরগ না, যমজ সন্তান দিতে হবে। তখন বৌমা বলেছিল তার সন্তানকে সে দেবে না, রাগে আপনার বৌমাকে মেরেছে। নিষ্পাপ 2টি প্রাণের কি দোষ ছিল? যমজ 2 ভাইকে আমাদের বাড়ির পূর্ব দিকে কবর দেওয়া হয়। কবরের পাশে আমার আব্বু বাড়ি করে। আমি যে রুমে থাকি জানালার পাশে তাদের কবর। আমি জানতাম না কবরের কথা বা ঘটনা। গরমের সময় জানালা খুলে ঘুমাই। এক রাতে পাখির ডাকে ঘুম ভেঙে যায়। জানালার দিকে চোখ পড়তেই দেখি একটা মহিলা তার কোলে 2 সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে জানালা আটকে শুয়ে পড়ি। সকাল হলে মাকে রাতে যা দেখেছি বলি। মা আবারও বলল, তোর মনের ভুল। পাশ থেকে দাদি বলে উঠল, যা দেখেছে সত্যি, আর বলল, তোদের জানা দরকার। এই বলে দাদি ঘটনা বলতে শুরু করলেন। এইভাবেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা, খুবই অন্যরকম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি
আছি আমি রাসেল। আশা করছি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি পরবর্তী ঘটনাটি শুরু করছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাহিদ, আমার বাসা কুমিল্লার যে কোনো একটি থানায়। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার জীবনের ঘটনাটি আপনাদেরকে পাঠানোর, কিন্তু কাজের চাপে পাঠাতে পারিনি। আজ আমার জীবনের একটি ঘটনা বলবো যা আমাকে অনেক ভয় দেয় এবং আমাকে 6 মাস এই পৃথিবীর আলো দেখতে দেয়নি। এই ঘটনা আমার বাবা এবং আমার দাদিকে বলে যান আমার দাদা, তারপরে আমার দাদি এবং আমার বাবা আমাকে বলে। ঘটনা শুরু হয় দাদার বাবার সাথে। তখন 1937 সাল। আমার দাদার বয়স ছিল 14 বছর। আমার দাদার বাবা সকাল থেকে আসরের আজান দেওয়া পর্যন্ত ধানের জমিতে কাজ করতেন এবং মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের আগ পর্যন্ত মাছ ধরতেন। আমার দাদারা ছিলেন 2 ভাই এবং তার মধ্যে দাদা ছোট। একদিন আমার দাদার বাবা কাজ শেষ করে বাড়িতে আসে, তারপর হালকা মুড়ি চিড়া খেয়ে মাছ ধরার জন্য রেডি হন। তখন আমার দাদা মাছ ধরতে যাওয়ার কথা বলে। তখন আমার দাদার বাবা দাদাকে নিয়ে মাছ ধরতে যায়। এদিকে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এলাকায় একটি জায়গা আছে যেখানে 7টা কবর আর এর চারদিকে 4টা শেওড়া গাছ আছে, যার জন্য ওই কবরগুলো দেখা যেত না। এই কবরগুলো কবে তা আমার দাদারা নিজেরাও জানেন না। আমার দাদার বাবা ছোট থেকে ওই কবরগুলো দেখে আসছেন। এই কবরগুলোর কাছে মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত, আর রাতে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমার দাদা ও দাদার বাবা মাছ ধরতে থাকেন। তারা খুব একটা বেশি মাছ পায় না। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তারপর আমার দাদা আর দাদার বাবা ওইখানে নামাজ পড়ে হারিকেন জ্বালিয়ে আবার মাছ ধরতে শুরু করেন। তারা মাছ ধরতে ধরতে কখন যে ওই কবরের কাছে চলে যায় নিজেরাও খেয়াল করে না। দাদা এবং দাদার বাবা হারিকেনের আলোতে হঠাৎ দেখতে পায় তাদের জালে অনেকগুলো মাছ, সাথে 4টা সাপ উঠেছে। মাছ বেশি থাকার কারণে তারা চিন্তা করে যে জালটা পানি থেকে উঠিয়ে সাপগুলোকে মেরে তারপরে মাছ নেবে। যেই ভাবা সেই কাজ, তারা সাপগুলোকে মেরে ফেলে এবং মাছগুলো পাতিলে রাখে। হঠাৎ আমার দাদার বাবাকে কেউ জোরে জোরে থাপ্পড় মারে এবং তিনি 2-3 বার উল্টে গিয়ে দূরে গিয়ে পড়েন। আর আমার দাদার হাতে হারিকেন ছিল, ওইটা পানিতে পড়ে যায়। তখন কালো কুৎসিত একজন মানুষকে তারা দেখতে পায়, যাকে দেখে আমার দাদা অজ্ঞান হয়ে যায়। সেই কুৎসিত লোকটা আমার দাদার বাবার সামনে এসে বলে যে তোরা আমার 4 সন্তানকে মেরে ফেলেছিস, এর জন্য তোদেরকে অনেক খারাপ ফল ভোগ করতে হবে। এই কথা বলে আমার দাদার বাবাকে সে অনেক মারতে থাকে। একসময় দাদার বাবা যখন অজ্ঞান হয়ে যাবে অবস্থা, তখন সেই কুৎসিত লোকটা বলে যে তোর বংশের সবার ছোট ছেলের বয়স যখন 15 বছর হবে তখন তাকে আমি 1 মাসের জন্য আমার কাছে নিয়ে আসবো, আর আমার এইখান থেকে কোনো এক মেয়ের সাথে সম্পর্ক করিয়ে মেয়ের যখন সন্তান হবে ওই দিন তুই মারা যাবি। আর এইটা তোর বংশের ছোট ছেলে ঠিক এইভাবে চলতে থাকবে, ক্রমান্বয়ে সব ছোট ছেলের ক্ষেত্রে এটা হবে। এই কথা শোনার পর দাদার বাবা অজ্ঞান হয়ে যায়। তখন রাত অনেক ছোট হয়ে থাকার কারণে তখন আমার দাদার মা দাদার চাচাকে বলে যে অনেক রাত হয়ে গেল, এখনো যেহেতু ফেরেনি সুতরাং তাদেরকে খুঁজতে যেতে হবে। কিন্তু তারা ওই কবরগুলোর কাছে যায়নি। অনেক খুঁজে না পেয়ে তারা বাড়িতে চলে আসে। তখন দাদার চাচা বলে অনেক রাত হয়ে গেছে, তাই সকালে ভালো করে খুঁজে দেখবো। সকাল হওয়ার পর তারা ওই কবরগুলোর কাছে গিয়ে দেখতে পায় 2জন লোক পড়ে আছে। তারা সবাই ছুটে যায় ওইখানে, গিয়ে দেখে আমার দাদা আর তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। দাদা বাবাকে জাল দিয়ে পেঁচিয়ে রেখেছে। সবাই বুঝতে পারে যে তাদের সাথে রাতে খারাপ কিছু হয়েছে। তখন সবাই তাদেরকে ধরে বাড়িতে নিয়ে আসে। দাদার চাচা এক কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ তাদেরকে সুস্থ করে এবং তাদেরকে বলে যে রাতে কি হয়েছিল সেটা জানাতে। দাদার বাবা কবিরাজকে সব ঘটনা বলে। তখন কবিরাজ তাদেরকে বলে আপনারা অনেক বড় বিপদে পড়েছেন, অনেক খারাপ একটা জিন আপনাদের উপরে এসেছে, যা থেকে কোনো কবিরাজ আপনাদের বাঁচাতে পারবে না। তখন দাদার চাচা বলে যে এটার থেকেই কোনোভাবে রক্ষা পাওয়া সম্ভব। তখন কবিরাজ বলে যে কাল আমি আমার গুরুকে নিয়ে আসবো আপনাদের বাড়িতে। এটা বলে কবিরাজ চলে যায়। রাতে দাদার বাবার স্বপ্নে দেখে যে ওই জিনটা বলে যে পৃথিবীতে কোনো কবিরাজ তাকে আটকে রাখতে পারবে না। এটা বলার সাথে সাথেই ফজরের আজান হয়ে যায়। দাদার বাবা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আর কবিরাজ সকাল সকাল তার গুরুকে নিয়ে বাড়িতে আসে। তখন কবিরাজের গুরু এসেই বলে যে আজ আপনাকে স্বপ্নে কে কি বলেছে সেটা বলেন। দাদার বাবা পুরো অবাক হয়ে যায়। তিনি যে স্বপ্ন দেখেছেন এটা কবিরাজের জানার কথা না। পরে দাদার বাবা সব খুলে বলেন। তখন কবিরাজের গুরু বলে যে আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন। আপনার ছেলের বয়স যখন 15 হবে তখন 6 মাস তাকে কোনো এক ঘরে এমনভাবে রাখতে হবে যেন বাইরের আলো সে দেখতে না পায়। আর যদি ও বাইরের আলো দেখে ফেলে তাকে ওই দিন জিন নিয়ে যাবে এবং 1 মাস পরে দিয়ে যাবে। আর বাকি তো আপনি সবই জানেন। আর একটা কথা, প্রতিবার একটি ফকির এসে আপনাদেরকে সময় বলে দেবে। এই কথা বলে সে চলে যায়। পরের দিন থেকে তারা অপেক্ষা করতে থাকে। এর মাঝে দাদার বয়স 15 বছর হয়। হঠাৎ একদিন এক ফকির এসে বলে কাল থেকে তোর খারাপ সময় শুরু, এই বলে সে চলে যায়। তখন দাদাকে একটা ঘরে আটকে রাখা হয়। তখনকার দিনে ঘরগুলো ভালো না হওয়ার কারণে বাইরের আলো দাদার চোখে পড়ে। ওই দিন রাতেই দাদাকে নিয়ে যায় জিন। তার ঠিক 1 মাস পরে দাদাকে দিয়ে যায়। দাদাকে সবাই জিজ্ঞেস করে যে এতদিন সে কোথায় ছিল, কিন্তু দাদা কিছু বলতে পারে না। দাদা বলে সে ঘুমিয়েছিল। তারপর দাদার বাবা যখন দেখে যে জিনটা তার প্রথম কথা রেখেছে এবং সেই কথার ক্ষেত্র ধরে আর হাতে বেশি সময় নেই সে বুঝতে পারে, তিনি তার সব ছেলে মেয়েকে বলে যে তাদের বাসায় আসার জন্য তিনি সবাইকে দেখতে চান। তারপর সবাই আসে এবং কান্নাকাটি শুরু করে দেয়। দাদার বাবা প্রায় 9 মাস পর্যন্ত ঠিক ছিলেন,
পরে একদিন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন কবিরাজে নিয়ে আসা হয়। কবিরাজ দাদার বাবাকে বলে যে আপনার হাতে আর সময় বেশি নেই, আপনার ছেলেকে নিয়ে যাওয়ার ফলে ওই জিন তার মেয়েকে দিয়ে তার সাথে একটা সম্পর্ক করিয়েছে। এই কথা বলে কবিরাজ চলে যায়। তখন দাদার বাবা দাদাকে বলে দেয় যে দাদার ঘরে যদি ছেলে সন্তান হয় আর সে যদি পরিবারের ছোট হয় তাকেও দাদার মতো করে রাখতে, যদি না রাখতে পারে তাহলে দাদার অবস্থাও দাদার বাবার মতো হবে। তার ঠিক 2 দিন পরে দাদার বাবা সবাইকে ছেড়ে পরকালে চলে যান। ঘটনাটি সিলেক্ট হলে বলবেন আমার বাবা আর আমার সাথে কি ঘটেছিল তা আর একটা ইমেইলে শেয়ার করব। অনেক বড় একটা ইমেইলের জন্য সরি, লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অবিরাম ভালোবাসা রইল ভূত.com-এর প্রতি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি। ঘটনাটি বলছেন হাসান, জেলা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, শ্রীরামকান্দি, এবং তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তিনি লিখছেন, প্রিয় রাসেল ভাই, আগে ভূত.com-এর লেখা 2টি ঘটনা পাঠিয়েছি। 2টি ঘটনাই পড়ে শোনানোর জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। একটি কথা না বললেই নয় যে ভূত.com-এ নিজের লেখা কোনো ঘটনা যখন শুনতে পাই তখন ঠিক ততটাই আনন্দ হয় যতটা কেউ তার সন্তান হওয়ার সংবাদ পেলে আনন্দিত হয়। তাই আজকেও একটি ঘটনা লেখার জন্য বসে গেলাম। ঘটনাটির সাথে আমি নিজেও কিছুটা জড়িত। আমার নিজের চাকরির সুবাদে অনেক দূরে ঠাকুরগাঁয়ে থাকার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। সেই জন্য ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ রইল। ঘটনাটি মূলত ঘটেছে আমার গ্রামের পাশের গ্রাম। সঙ্গত কারণেই আমি উক্ত এলাকার নাম উল্লেখ করলাম না, এবং এতে আমি যে সমস্ত নাম ব্যবহার করেছি সবই ছদ্মনাম। লেখার ভুল ত্রুটি এবং শব্দবিন্যাসের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চারিদিকে দিগন্ত বিস্তীর্ণ মাঠ, মাঝখানে সবুজ দ্বীপের মতো স্বপ্নমাখা একখানি গ্রাম। প্রভাত কাকলির মধ্যে প্রতিদিন উঠে আসে রক্তিম সূর্য, আর গ্রামের সামনে বয়ে গেছে সুন্দর একখানি নদী। নদীর নাম মধুমতি। এই গ্রামে ঠিক এক কোণে নদীর কোল ঘেঁষে 2টি পরিবারের বসবাস। তাছাড়া আশেপাশে তেমন কোনো জনমানবের চিহ্ন নেই। তবে সেখান থেকে কিছুটা দূরে রয়েছে একটি সনাতন ধর্মাবলম্বীদের অঞ্চল। এটিকে তখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা বলা যায়। উক্ত 2 পরিবারের এক পরিবারের প্রধানের নাম হচ্ছে কাউসার আলী। তার স্ত্রী এবং তার এক ছেলে, 2 মেয়ে নিয়ে ছোট্ট সংসার। কাউসার আলী তার জমি চাষাবাদ করে, ফসল ফলায়, তাই দিয়ে কোনো মতে তার সংসার চলে। তার স্ত্রীর একটা বদ অভ্যাস ছিল, সে সময় পেলেই উক্ত হিন্দু এলাকায় চলে যেত, এবং প্রতিটি হিন্দু পরিবারের সাথে কাউসারের স্ত্রীর ছিল খুব ভালো সম্পর্ক। বিশেষ করে রমেশচন্দ্র নামে একটি পরিবারের সাথে তার খুব গাঢ় সম্পর্ক ছিল। সময় পেলেই চলে যেত তাদের বাড়িতে। কাউসার আলী এই নিয়ে তাকে অনেক বুঝিয়েছে এবং মাঝে মধ্যে মারধরও করেছে, কিন্তু কে শুনে কার কথা। কাউসার আলীর স্ত্রী সমস্ত বাধা উপেক্ষা করে তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। এভাবে চলে যাচ্ছিল তাদের জীবন। কিছুদিন পরে কাউসার আলীর স্ত্রী কোনো এক অজানা রোগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। মূলত ঘটনা শুরু এখান থেকেই। কাউসার আলীর স্ত্রী এমন ছোট ছোট ছেলে মেয়ে রেখে চলে যাওয়ার ফলেই কাউসার আলী অনেক শোকাহত হয়ে পড়ে, কিন্তু নিয়তেই ভাগ্য মেনে নিতেই হয়। এজন্য কাউসার আলী পরবর্তীতে আরেকটা বিয়েও করেছিল। কাউসার আলীর স্ত্রী দাফন হওয়ার স্থানের একটি বিবরণ না দিলেই নয়। কাউসার আলী তার স্ত্রীকে একটি নির্জন জায়গায় মধুমতি নদীর কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি জীর্ণ শীর্ণ মসজিদের পাশেই দাফন করে। মসজিদের অদূরে একটি প্রভাবশালী ব্যক্তির বাড়ি, নাম তার হাবিবুল্লাহ। আর তাদের বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর ছিল না। তারাই মূলত মসজিদটি দেখাশোনা করত, আর গুটি কয়েক মুসল্লি তাতে নামাজও পড়ত। কাউসার আলীর স্ত্রীকে দাফন করার 2-3 দিনের ভেতর তেমন কোনো ঘটনা ঘটেনি। চতুর্থ রাতে মূল ঘটনা ঘটে কাউসার আলীর ছেলের সাথে এবং তার ছোট 2 মেয়েকে ঘুম পাড়িয়ে কাউসার আলী তখন নিজেও ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক 11টা, আর গ্রামের রাত 11টা মানে গভীর রাত। গ্রাম তখন নিস্তব্ধতার চাদরে আবৃত। সমস্ত মানুষ তখন ঘুমে বিভোর। 2-1টা শিয়াল এবং কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ কাউসার আলীর ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। আওয়াজ শুনে কাউসার আলীর ঘুম ভেঙে যায়। কাউসার আলী মনে মনে ভাবল, এত রাত্রে আবার কে আসলো। কাউসার আলী ঘুম ঘুম চোখে উঠে দরজা খুললেন, দেখলেন কেউ নেই। তিনি মনে মনে ভাবলেন হয়তো তার মনের ভুল, তাও ঘুম ঘুম চোখে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেন। হঠাৎ তার চোখটা আটকে গেল তার বাড়ির উঠোনে ঠাঁয় দাঁড়িয়ে থাকা ছোট্ট আমড়া গাছের নিচে কি যেন একটা সাদা অবয়ব দেখা যাচ্ছে সেখানে। কাউসার আলী একটু কৌতূহলী হয়ে দেখার জন্য সামনের দিকে এগিয়ে একটু নিচু হয়ে বসেন। কাউসার আলী একটু ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? দেখলেন একটি মহিলা বসে আছে। কে ওখানে? তখন একটা করুণ সুর ভেসে আসলো, বলল, আমি তোমার সন্তানের মা। একথা বলে কাউসার আলীর স্ত্রী কাউসার আলীর দিকে বড় বড় চোখ করে
তাকিয়ে থাকে এবং বলে, আমাকে ঘরে নিয়ে যাও, আমার একা একা খুব ভয় লাগছে। এই দৃশ্য দেখে কাউসার আলী প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে এবং সকালে সকলের কাছে ঘটনা খুলে বলে। ওই দিন বিকেলে কাউসার আলীর বড় মেয়ে কোনো একটা কাজে উক্ত রমেশচন্দ্রের বাড়িতে যায়। গিয়ে দেখে রমেশচন্দ্রের স্ত্রী কিছুটা ভয়ার্ত চেহারা নিয়ে উদাস হয়ে বসে আছে। কাউসার আলীর বড় মেয়ে বলল, কি হয়েছে আপনার? তখনই রমেশচন্দ্রের স্ত্রী কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এই মানে তোর মা। আমার মা মানে? এই তো আজ রাতে আমরা সকলে ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ ঘরের দরজায় ঠকঠক আওয়াজ হলো, আমাদের ঘুম গেল ভেঙে। রমেশ আমাকে বলল, দেখো তো কে এসছে, বলেই সে আবার ঘুমিয়ে পড়ে। আমি ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখি তোর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক আমার তখন মাথায় ছিল না যে তোর মা মারা গেছে। বললাম, এত রাত্রে কি জন্য এসেছো? তখন তোর মা বলল, বাড়ি ভালো লাগছে না, এজন্য একটু কথা বলতে আসলাম। আমি তার সাথে কিছু কথা বলে তোর মাকে বিদায় করে আবার ঘরের ভেতরে চলে আসলাম। তারপর রমেশ জিজ্ঞেস করলো, কি হলো, এত দেরি হচ্ছিল কেন, বাইরে কে এসেছিল? বললাম, ওই তো কাউসার আলীর স্ত্রী। এই কথা শুনে রমেশ বলল, তোমার মাথা ঠিক আছে? সে তো আজ 4 দিন হলো মারা গেছে। এই কথা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এটা শোনার পর কাউসার আলীর বড় মেয়ে উদাস কণ্ঠে বলল, হ্যাঁ, এই তো আজ রাত্রে আমাদের সাথেও এমন ঘটনা ঘটেছে। এরপর ঘটনা এক কান দোকান করে পুরো এলাকার ভেতরে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। এরপর থেকে প্রতি রাত্রেই ঘরের বাইরে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসতে থাকে এবং কখনো কখনো কাউসার আলীকে বিভিন্ন নামে ডাকতে থাকে, মানে সন্তানদের নাম ধরে ডাকতে থাকে এবং কখনো রমেশচন্দ্রের বাড়িতে গিয়েও ডাকতে থাকে। এবং উক্ত হিন্দু এলাকায় যে সমস্ত পরিবারের সাথে কাউসার আলীর স্ত্রীর ভালো সম্পর্ক ছিল, প্রত্যেকের পরিবারের সাথেই কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে। এক পর্যায়ে তারা সকলেই সন্ধ্যার পরে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। কয়েকদিন পরে ঘটে আরেকটি ঘটনা। ওই মসজিদের অদূরে যে প্রভাবশালী ব্যক্তির বাড়ি ছিল, তার ছেলেরা অনেক রাত পর্যন্ত বাইরে আড্ডা দিয়ে অনেক রাত করে বাড়ি ফিরত। একদিনের ঘটনা, উক্ত প্রভাবশালীর বড় ছেলে, তার নাম তরিকুল, সে ওখান দিয়ে রাতে যাওয়ার সময় দূর থেকে দেখতে পায় কবরের পাশে কি যেন একটা সাদা অবয়ব আছে। সে কাছাকাছি যায়, তখন সে দেখে কাউসার আলীর স্ত্রী, আর তার দিকে এক নজরে সে তাকিয়ে আছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং বাড়িতে এসে সকলের কাছে উক্ত ঘটনা খুলে বলে। কিন্তু প্রথমে কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর যখন তার অন্য সন্তানদের সাথেও সেম ঘটনা ঘটে, তখন সকলেই বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর থেকে রাত্রে ওই রাস্তা দিয়ে তারা চলাফেরা বন্ধ করে দেয়। এরপর যদি ওই পরিবারের কোনো সদস্য কোথাও যেত, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতো। রাতে যেই কেউ ওর কবরের পাশ দিয়ে যেত, তখনই কিছু না কিছু দেখতে পেত। কেউ হয়তো সেই মহিলাকে দেখতে পেত, কিংবা আগুনের কুণ্ডলি দেখতে পেত। এক পর্যায়ে গ্রামের সকল মানুষ এশার নামাজের পরে ওই মসজিদের আশেপাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। এর কিছুদিন পরেই উক্ত প্রভাবশালী ব্যক্তির বাড়িতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তা হচ্ছে, এক রাত্রে কিছু ডাকাত এসে তাদের বাড়িতে ডাকাতি করে এবং তাদের সমস্ত টাকা পয়সা, স্বর্ণ গহনা যা ছিল সব নিয়ে চলে যায়। এক কথায় তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। যেহেতু তারা বসবাস করতে নির্জন জায়গায়, এজন্য তারা ওই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যায়। এখন পুরো ওই এলাকাটা একেবারেই ফাঁকা হয়ে যায়, আর ওই মসজিদের দেখাশোনা একমাত্র তারাই করত। যারা করত তারাই চলে গেছে। কিছুদিনের মধ্যেই মসজিদটি বিরান হতে শুরু করে। এক পর্যায়ে মসজিদের নামাজ, আজান সবই বন্ধ হয়ে যায় এবং মসজিদটি একেবারেই বিরান হয়ে যায়। এবং আস্তে আস্তে গ্রামের লোকেরাও সন্ধ্যার পরে ওই মসজিদের পাশ দিয়ে চলাফেরা বন্ধ করে দেয়। দিনের বেলা চলাচল করলেও রাতের বেলায় কেউ আর চলাচল করে না। এর কয়েক মাস পরে একদিন ঘটে এক মর্মান্তিক ঘটনা, যা সকলের মাথায় টনক নাড়ে। সেই সময়টা ছিল পাটের সময়, চারিদিকে শুধুই বড় বড় পাট ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। উক্ত রমেশচন্দ্রের মেয়ে সকালে তার কিছু ছাগল ওই কবরস্থানের আশেপাশে চড়াতে নিয়ে যায়। এরপর দিন শেষে যখন সূর্য তার গন্তব্যে যাচ্ছে, সেই মুহূর্তে সে তার ছাগলগুলোকে নিতে যায়। ছাগলগুলো যখন সে নিয়ে যাচ্ছিল, তখন একটি ছাগল পাটের ক্ষেতের ভেতরে চলে যায়। সেও তখন ছাগলের পেছন পেছন পাটের খেতে যায়। যখন সে একেবারে ভেতরে চলে যায়, তখন সে দেখে এক ভয়ানক দৃশ্য। কাউসার আলীর স্ত্রী সাদা কাপড় পরিহিত অবস্থায় পাটের ক্ষেতের ভেতরে বসে আছে, আর ছাগলটা কাউসার আলীর স্ত্রীর পাশেই বসা। হঠাৎ রমেশচন্দ্রের মেয়েকে দেখে বলে ওঠে, হায়, আমার কাছে আয়, অনেকদিন হয়েছে কার সাথে গল্প করি না, আয় কিছু সময় তোর সাথে একটু গল্প করি। রমেশচন্দ্রের মেয়ে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায় এবং সে পাটের ক্ষেতের ভেতরের দিকে দৌড়াতে শুরু করে। কতক্ষণ দৌড়িয়েছে সে জানে না। এক পর্যায়ে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। এরপরে গ্রামের কিছু মানুষ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর যখন তার হুঁশ ফেরে, তখন সে উক্ত ঘটনা সবাইকে খুলে বলে। এরপর থেকে ওখানে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। একদিন আমি আমার দাদার বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমরা নদী পার হতে হতে সন্ধ্যা হয়ে যায়। আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখন দূর থেকে খেয়াল করি কাউসার আলীর স্ত্রীর কবরের পাশেই বড় আকারের 2টি কুণ্ডলি ঘুরছে। এটা দেখে আমি অন্য রাস্তা ধরে বাড়ি চলে আসি। প্রিয় রাসেল ভাই, কালের বিবর্তনে ওই স্থানে আস্তে আস্তে অনেক বাড়ি ঘর হওয়া শুরু করে এবং বিদ্যুৎও চলে আসে। মসজিদটাকে পুনরায় নির্মাণ করা হয়, আর ঠিক আগের মতো এই মসজিদে পুনরায় আজান, নামাজ শুরু হয়। এরপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। সেই কাউসার আলীও জীবিত আছে, তার সন্তানটাও জীবিত আছে। এই ছিল ঘটনা। প্রিয় রাসেল ভাই, ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। আমাকে জানানোর অনুরোধ রইল। গুছিয়ে না লেখার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। সবাই দোয়া করবেন যেন আরো বেশি বেশি ঘটনা পাঠাতে পারি।
আর ভূত.com দীর্ঘজীবী হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ধন্য হব আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালো তলে আছেন। অডিও ক্লিপ শোনার সময় হলো। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অডিও ক্লিপে। এবং গত সপ্তাহে আমরা বেশ কিছু ভালো অডিও ক্লিপ পেয়েছিলাম, আপনারা জানেন। এবং অনেকদিন পরে আমাদের পুরনো অনেকেই যারা ঘটনা রেগুলার দিতেন তারা ফিরে এসেছেন। আপনারা কতদিন শুনেছেন। আমরা আবারও আজকেও কিছু অডিও ক্লিপে যাচ্ছি। প্রথম অডিও ক্লিপটি শুনুন, জানাবেন কেমন লাগছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এটা মানে ভূত.com-এ আমার প্রথম স্টোরি। আমি এর আগেও আপনার ভূত FM যে শোটা ছিল সেটার নিয়মিত একজন লিসেনার। এবং আপনি যখন ভূত.com-টি ভূত FM-টি বন্ধ করে দেন, যখন এই শোটার করে না, তখন আমি মানে খুবই আপসেট হয়েছিলাম যে এত ভালো একটা শো হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো এরকম আরো যারা এই ধরনের স্টোরি চালায়, তো আমি তাদের সন্ধান করতে করতে দেন আমি আবার ভূত.com-এর সন্ধান পাই। তো এখন আমি মানে ভূত.com নিয়মিত শুনি। লাইভ হয়তো সবসময় শোনা হয় না, কিন্তু আমি ডাউনলোড করে শুনি, প্রত্যেকটা স্টোরি শুনি এবং নিয়মিত একজন লিসেনার্স। প্রথমত আমি আপনাদের কাছে রাসেল ভাই, বিশেষ করে আপনার কাছে এবং লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার বাসাটি রোডের সাইডে হওয়ায় এখানে প্রচুর সাইড নয়েজ আসতেছে। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার নিজের ছোট খালামণির সাথে ঘটা, এবং এটা এখনো চলমান। এবং এই ঘটনাটির কারণে উনি এখন মানে বলতে গেলে কি বলে সেটাকে, যে উনি মানসিক রোগী, বা আমরা সহজভাবে যেটাকে পাগল বলি, উনি প্রায় মানে পাগলের মতোই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ঘটনাটি বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, রাসেল ভাই, আমি আপনার কাছ থেকে একটা সাহায্য চাই। আপনি দয়া করে আমাকে এই হেল্পটা করবেন আশা করি। এই হেল্পটা আসলে মানে আমি রাসেল ভাই আপনার কাছ থেকে যে হেল্পটা চাই, এই হেল্পটা আসলে কি সেটা আমি ঘটনার শেষ সময়ে বলবো। তো এখন ঘটনাটি শুরু করছি। ঘটনাটি আমার ছোট খালামণির সাথে ঘটা, এবং এই ঘটনাটি বিক্রমপুরে ঘটা, কিন্তু কোন গ্রামে ঘটা সেটা আমি কিছু কারণে আর কি গোপন রাখছি গ্রামের নামটি। এবং এই ঘটনাটি 100% সত্য, আমার নিজ খালামণির সাথে ঘটা। তো ঘটনাটি প্রায় আজ থেকে 8-10 বছর আগের ঘটনা। তখন আমার খালামণির নতুন বিয়ে হয়, এবং উনি নর্মালি আমার নানুর বাড়ি থেকে ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে উনি ওনার শ্বশুর বাড়ি চলে যায়। তো ওনার শ্বশুর বাড়ির ব্যাখ্যাটা একটু দেই। ওনার শ্বশুর বাড়ির পরিবেশটা ছিল, 2টা ঘর ছিল এবং মাঝখানে বড় একটি উঠান ছিল, এবং বাড়িতে প্রচুর গাছগাছালি আছে। তো প্রায় সময় বাড়িটা মানে খুব নীরব থাকে, সব সময়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত নীরবই থাকে। কারণ আমার খালু ওনারা উনি সকালবেলা উঠে আর কি কাজে চলে যায়। তো বাড়িতে থাকার মধ্যে আমার ছোট খালামণি থাকেন, এবং ওনার শাশুড়ি আর কেউই ছিল না। তখন আমার একটি ছোট খালতো ভাই আছে, তখন ও কি হয় নাই। তো তখন আমার খালামণি উনি বাড়িতে একাই থাকতো, এবং ওনার সাথে ওনার শাশুড়ি থাকতো। তো মোট কথা বলতে গেলে তারা পুরো বাড়ি জুড়ে শুধু 2জন মানুষই একা থাকতো। এবং আমার খালু কাজ শেষ করে উনি অনেক রাতে বাড়িতে আসতো, প্রায় 10টা-11টার দিকে। যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে সাধারণত হয় কি রাসেল ভাই, যে রান্নাঘর এবং ওয়াশরুমগুলা বেশিরভাগ ঘর থেকে কিছুটা দূরত্বে বাহিরে হয়ে থাকে। তো ওনাদের যে রান্নাঘরটা ছিল, রান্নাঘর থেকে 5-6 হাত পিছন দিকে ওয়াশরুমটা ছিল, এবং রান্নাঘর এবং ওয়াশরুমের আশেপাশে প্রচুর গাছগাছালি ছিল, এবং রান্নাঘর ওয়াশরুমের পিছন সাইডটা একটু জঙ্গল টাইপের ছিল, এবং ওইখানেও কিছু ঘর ছিল, কিন্তু এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল, ওইখানে তেমন কেউ থাকতো না। এবং ওই আমার খালুর বাড়িতে তারা বাড়ি করার পূর্বে ওই জায়গাটা সম্পূর্ণ জঙ্গল ছিল, এবং ওইখানে বিভিন্ন ধরনের গাছগাছালি ছিল, এবং ওইখানে খুব বড় মাপের একটা তাল গাছ ছিল। তাল গাছটার অবস্থানটা হচ্ছে ওয়াশরুম এবং রান্নাঘরের ঠিক মাঝ বরাবর পিছন দিকে জঙ্গলের মধ্যে। তো আরেকটা বিষয় সেটা আমি বলতে ভুলে গেছি, ওনাদের যে রান্নাঘরটা ছিল, ওনারা এই বাড়িটা করার পূর্বে ওইখানে একটি মহিলা বসবাস করত। তো ওই মহিলাটা ছিল কি বলবো, তান্ত্রিক টাইপের বা
জিন পালতো, এরকম টাইপের মহিলা ছিল। তো উনি যেই জিনটা পালতো সেটাকে উনি মানে নিয়মিত খাবার দিত আর কি, যেটাকে গ্রাম্য ভাষায় ভোগ দেওয়া বলে। তো উনি ওই জিনটাকে ভোগ দিত এবং ওই জিনটা ছিল একটি হিন্দু সম্প্রদায়ের সম্ভবত মনসা বা সাপ রিলেটেড একটা জিন এই প্রজাতির। তো ওই মহিলা যখন মারা যায় রাসেল ভাই, তখন ওই মহিলাকে যেই জায়গায় দাফন করা হয়, তো আমার খালুরা যখন সেই জায়গা কিনে বাড়ি করে এবং যে রান্নাঘরটা করে সেই রান্নাঘরের মানে নিচে সেই রান্নাঘরটা বরাবরই ওই মহিলাকে দাফন করা হয়। তো এই ব্যাপারটি তারা আগে থেকে অবগত ছিল না, ঘটনা ঘটার পরে তারা আর কি এই বিষয়ে অবগত হয়েছে। এবং এরপরে আর কি যে বিষয়টি ঘটে যে একদিন সন্ধ্যার দিকে আমার খালামণি উনি আর কি ওয়াশরুমে যাবে আর কি ওনার প্রকৃতির ডাকে সাড়া দিতে। তো ওই সাড়া দিয়ে উনি উঁচু করে তারপর ভিতরে এসে মাগরিবের নামাজ পড়বেন। তো সন্ধ্যার সময় এমন সময় উনি ভুলবশত, যেহেতু ওনারা বাড়িতে ম্যাক্সিমাম সময় একা থাকতেন, মানে আমার খালা এবং তার শাশুড়ি থাকতেন, তো উনি নর্মালি চুলটা খুলে সন্ধ্যার সময় উনি যায় ওয়াশরুমের দিকে। তো ওনার কাজ সেরে উনি যখন বাসা উজু করে চলে আসে এবং মাগরিবের নামাজ পড়ে, তারপরে ওই দিনটা কোনো সমস্যা হয় না। তো পরের দিন না অ্যাকচুয়ালি প্রায় ওই আর কি ঘটনা ঘটার পরে উনি প্রায় 2 থেকে 3 মাস পরে ওনার সাথে ঘটনাগুলো একে একে ঘটা শুরু করে। তো প্রথম যে ঘটনাটি ওনার সাথে ঘটেছে সেটা হলো রাসেল ভাই, উনি যখন নামাজ আদায় করতেন তখন উনি ম্যাক্সিমাম সময় প্রত্যেক ওয়াক্তে যখন উনি নামাজ আদায় করতেন, বিশেষ করে মাগরিবের আসর থেকে শুরু করে এশা পর্যন্ত সময় যখন উনি নামাজ আদায় করতেন, তখন উনি যখন নামাজের দাঁড়াতেন, তখন নামাজ চলছে ওনার, তখন পিছন থেকে উনি অবয়ব টাইপ কিছু আকৃতির ছোট বড় এরকম অবয়ব টাইপ অশরীরী কিছু একটা উনি নড়াচড়া করতে দেখেন এবং ওইগুলা কথা বলে রাসেল ভাই। ওইগুলা ওনার মানে নামাজকে মানে নামাজের যে ধ্যান, সেই ধ্যানটা ভঙ্গ করার জন্য ওই অশরীরীগুলা খুব খারাপ ভাষা এবং বিশ্রীভাবে গালাগাল করতে থাকে এবং অপবিত্র টাইপের কিছু কথাবার্তা বলে এবং অপবিত্র জিনিসগুলা ওইখানে মানে ভাষায় তুলে। উনি যে স্থানে সেজদা দেন ওই স্থানটায় অপবিত্র টাইপ জিনিস ভাষায় তোলে এবং উনি যখন নামাজ শেষ করে কোরআন পড়েন তখনও ওইগুলা অসভ্য ভাষায় গালাগালি করতে থাকে আয়শা। এবং কোরআন শরীফের আয়াতের দিকে যখন উনি তাকায় তখন উনি দেখে যে সেখানে অনেক অপবিত্র জিনিস, ময়লা আবর্জনা ইত্যাদি এরকম টাইপের জিনিস এগুলা মানে লাইগা আছে বা ভাসতেছে। মানে উনি শুধু দেখেন, ওনার চোখ দিয়ে শুধু উনি দেখেন, এটা অন্য কেউ দেখতে পারে না। তো এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে উনি আস্তে আস্তে এগুলো ওনার পরিবারকে বলা শুরু করেন। তো সবাই আসলে বিষয়টা আর কি নর্মালি নেয়, বলে যে কাজ টাজ করে, সারাদিন একা থাকে, কাজ টাজ করে, বাসায় কেউ থাকে না, কারোর সাথে কথা টথা বলে না, এই জন্য হয়তো আর কি ভয় টয় পাইছে, ভুলভাল দেখছে। তো সবাই আর কি বিষয়টা তেমন গুরুত্ব সহকারে দেখে না। তো এই ঘটনা ওনার সাথে অনবরত টানা 1 বছর চলে রাসেল ভাই। তো উনি ওনার হাজবেন্ড মানে আমার খালুকেও বলছেন, উনিও তেমন একটি পাত্তা দেন নাই এবং ওনার শ্বশুর বাড়ির যে লোকেরা ছিল তারাও এই বিষয়টি অবগত, ওনারা তেমন একটা পাত্তা দেয় নাই এই বিষয়টা। তো উনি কি করতেন, উনি ফজরের নামাজ পড়ে আমার নানুর বাড়ি চলে আসতেন। তো নানুর বাড়ি এসে যখন আমার আমার আম্মুরা হচ্ছে 3 খালা, আমার আম্মুরা হচ্ছে 3 জন বোন। তো আমার ছোট খালা এসে আমার আম্মু এবং আমার মেজো খালার সাথে এই বিষয়ে আলোচনা করতেন, মানে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্বন্ধে উনি আমার আমার মেজো খালা এবং আমার আম্মুকে বলতেন এই ঘটনাগুলো। তো ওনাদের বলার পরে ওনারা বিষয়টা, আমার মেজো খালা এবং আমার আম্মু এই বিষয়টা একটু সিরিয়াসলি নেয়। তো সিরিয়াসলি নেয় ওনারা এবং ওনারা আশেপাশে হুজুরের সন্ধান করতে থাকে যে কিনা এই বিষয়ে ওনাদেরকে সাহায্য করতে পারবে। তো এই ঘটনা ওনার সাথে মানে ওই আশেপাশে যখন হুজুর তালাশ করতে থাকে, তো সাধারণত কোনো তেমন ভালো মাপের কোনো আলেম পাওয়া যায় নাই যারা কিনা এই বিষয়ে হেল্প করতে পারে। তো এই আলেম খুঁজতে খুঁজতে রাসেল ভাই ওনার সাথে এই ঘটনাটা টানা 1 থেকে 2 বছর কন্টিনিউ চলতেই থাকে। যখন উনি নামাজে দাঁড়ায় তখনই উনি অবয়বগুলাকে দেখে এবং ওইগুলা অপবিত্র জিনিস ভাষায় তোলে, যখন কোরআন শরীফ পড়ে তখন বিভ্রান্ত করে দেয়, নানান ধরনের আজে বাজে কথা বলে, অনেক সময় ওনার মুখ দিয়েও কথাগুলো বের করে দেয়। তারপরে হচ্ছে অপবিত্র জিনিস এইগুলা আর কি ওনার চোখের সামনে ভাষায় তোলে। তো উনি এইগুলা আর কি 1 থেকে 2 বছর ওনার সাথে রাসেল ভাই এই ঘটনাগুলো কন্টিনিউ ঘটতে থাকে। তো আশা করি আপনি বুঝবেন যে একটা মানুষের সাথে যদি এরকম কন্টিনিউ ঘটতে থাকে তাহলে সেই মানুষের আর কি কিরকম সেই মানুষটার উপর একটা এফেক্ট পড়ে। তো উনি এগুলো আর কি দেখতে দেখতে উনি সহ্য করতে পারে না, উনি মানে পাগলের মতো আর কি হয়ে যেতেছিল, উনি মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারায় ফেলতেছিল।
তো এই ঘটনা টানা 1 থেকে 2 বছর ওনার সাথে ঘটে। তারপরে যে বিষয়টি হয় যে একজন হুজুরের সন্ধান পাওয়া যায় এবং তিনি আসেন বাড়িতে। বাড়িতে এসে উনি কি কারণে যেন আর কি চিকিৎসা করবে না। সরি রাসেল ভাই, যে কথাটা বলতে ভুলে গেছি যে উনি বাড়িতে আসেন চিকিৎসার জন্য, কিন্তু আমার খালু আর কি বিষয়গুলো বিশ্বাস করতেন না এবং উনি বিষয়টাকে একটু অন্যভাবে দেখেন। তো উনি ওই যিনি চিকিৎসা করতে আসছেন ওনাকে বাড়ি থেকে তাড়ায় দেয়। তো ওই লোকটাও চলে যায়, ওনাকে পরে আমরা বুঝায় বলছি। তো ওই লোকটা মনে কিছু নেয় নাই এবং ওই লোকটা চলে যায়। তারপরে যে ঘটনাগুলো ঘটে রাসেল ভাই, সেগুলো হচ্ছে এবার ওই অশরীরী টাইপ জিনিসগুলো উনি সর্বত্র দেখতে পান এবং ওইগুলা ওনার শরীরে ভর করে। উনি ওইগুলা সর্বত্র দেখতে পান। যখন উনি রান্না করেন তখনও ওইগুলা সামনে আসে এবং খুব বিকট আকৃতি নিয়ে তার সামনে দাঁড়ায়। এবং উনি প্রায়শই, আমি যখন ছুটিতে আমি আমার ছোট খালার বাড়িতে যাই, তখন ওনার সাথে 1-2 বছর এই ঘটনা ঘটার পরে তারপর আমার ছোট ভাই আর কি, আমার খাতো ভাই ও হয়। তো ও বড় হতে হতে তখন ওর 2 থেকে 3 বছর হয়, তখন আমি ছুটিতে গ্রামের বাড়িতে যাই এবং আমার খালার বাসায় অবস্থান করি। তখন আমি প্রায়শই লক্ষ্য করতাম যে উনি রান্না করার সময় ওই যে ওয়াশরুমটা রাসেল ভাই, ওই ওয়াশরুমটার দিকে, ওই ওয়াশরুমের যে তাল গাছটা আছে সেটা আর কি দেখা যায় ওনার ঘর থেকে। তো এই ঘটনা কন্টিনিউ ঘটার পরে উনি যে বাহিরে রান্না করতো সেই স্থানটা আর কি বন্ধ করে দেয়। তো ওনার ঘরের পাশেই অ্যাডজাস্ট করে রান্নাঘরটা নতুন করে আমার খালু তুলে দেয়। তো উনি ঘরের ভিতরেই রান্না করে, ঘরের ভিতরেই আলাদা পাকঘর একটা অ্যাডজাস্ট করে দেয়। তো উনি ওইখানে রান্না করে। তো ওইখানে যে জানলাটা দিছে সেই জানলা থেকে ওয়াশরুমের আর কি, ওয়াশরুমের যে সাইডটা, ওই সাইডটা স্পষ্ট দেখা যায় এবং ওই তাল গাছটাকেও খুব ভালোভাবে দেখা যায়। তো আমি প্রায়শই দেখতাম যে উনি রান্না করার সময় ওই ওয়াশরুমের যে তাল গাছটা ছিল এই ওয়াশরুমের পাশে এবং ওই মাঝ বরাবর, উনি ওই তাল গাছটা বরাবর এক দৃষ্টিতে রাসেল ভাই অনেকক্ষণ তাকিয়ে থাকতেন এবং উনি হঠাৎ করে চমকে যেতেন এবং খুব ভয় পাইতেন। চোখ বড় বড় করে ফেলতো, কিন্তু চোখ কোনো সময় লাল হইতে দেখি নাই, চোখ বড় বড় করে ফেলতো এবং তুতলায় কথা বলতো আইসা, এবং খুব রাগান্বিত অবস্থায় উনি থাকতো। তো ওনার সাথে আমরা নর্মালি যে কথাগুলো বলি, আমরা ওনার সাথে নর্মালি তখন কথা বলতাম, উনি চোখ বড় বড় করে খুব মানে মুখ বেঁকিয়ে তোতলায় উনি খুব রাগান্বিত স্বরে একটা নর্মাল কথা বললো, উনি খুব রাগান্বিত স্বরে এবং তোতলায় চোখগুলো বড় বড় করে আমাদের সাথে আর কি সেই কথাগুলো বলতো। মানে একটা নর্মাল বিষয় বললো, উনি এইভাবে আমাদের সাথে বিহেভ করতো। তো আমরা বিষয়টি তখন খুব গুরুত্ব সহকারে দেখি এবং বিষয়টি আমার খালুকেও দেখানো হয়। তো উনি এবার কিছুটা বিশ্বাস করতে পারেন, উনি বিশ্বাস করে। তো উনিও একজন ভালো আলেমের সন্ধানে যান। তো ওই আলেমকে যখন ওই আলেমের আলেম ঠিক করছেন, যিনি কিনা যে আলেম ওনার চিকিৎসা করবে, তো ওই আলেমের কাছে যেদিন নিয়ে যাবে সেই দিন রাতের যে ঘটনা, সেটা হলো যে সেদিন রাতে আর কি ওনার সাথে ঘটনা ঘটছে। সেটা হলো উনি মাগরিবের নামাজ পড়ার পরে উনি হঠাৎ করে বেহুশ হয়ে যান। মানে উনি অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে যায়। তো ওনার পড়ে যাওয়ার পরে উনি মানে নড়াচড়া বন্ধ করে দিছে। ওনাকে অনেকক্ষণ ডাক খোঁজ দিল, উনি লড়ছে না এরকম। তো এরকম প্রায় 5 থেকে 7 মিনিট উনি এভাবে পড়েছিল। আমরা অনেক চেষ্টা করতেছি ওনার জ্ঞান ফেরানোর জন্য। তো উনি হঠাৎ করে উঠে বসে রাসেল ভাই, তখন ওনার চোখ খোলা ছিল না। হঠাৎ করে উঠে বসে উনি আবার ঠাস করে পড়ে যায় এবং তারপরে উনি নিজের যে মাথাটা আমরা সাইড থেকে ওনাকে ধরি। তখন আমার মামার আর কি, আমার 2 মামা ছিল। তো ওইখানে এক মামা ওনাকে আর কি পড়ে যাওয়ার সময় ওনাকে ধরছে। তো উনি মামার ঘাড়ে ঢালান দিয়েছিল। তো ওই যখন আর কি ওই জিনিসটা, তখন হয়তো ওই জিন বা অশরীরী টাইপ জিনিসটা ওনার উপর ভর করতেছে এরকম কিছুটা আন্দাজ করতে পেরেছিল আমার মামারা। তো ওই জিনিসটা তখন মানে আমার খালামণি তখন আমার মামার ঘাড় থেকে মাথাটাকে গোল গোল করে ঘুরেতে উঠে বসে চোখগুলো খুলে রাসেল ভাই, ওনার চোখগুলো স্বাভাবিক আকৃতির থেকে অনেক বড় ছিল এবং চোখগুলো খুব বড় বড় করা ছিল এবং ওনার চোখ লাল ছিল এবং উনি সাপের মতো যে সাপ যেরকম ফোঁস করে উনি ওরকম ফোঁস করে খুব রাগান্বিত হয়ে আমার খালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাসেল ভাই উনি আমার খালুকে তখন বলতেছে যে ওর চিকিৎসা করার জন্য যে হুজুর নিয়ে আসছিস সে কোনোদিনও সফল হইতে পারবে না, ওর চিকিৎসা কেউই করতে পারবি না, ওরে আমি এরকম করতে করতে ওরে আস্তে আস্তে আমি পাগল বানায় ফেলামো এবং ওরে বাসা থেকে বের করে দিব পাগল বানায়। তো এক কথায় ওনাদের সাথে ওইখানে অনেক কথোপকথন হয়। তো এক পর্যায়ে আমার খালামণি আর কি খুব উত্তেজিত হয়ে যায় এবং আমার 2 মামা ওনাকে ধরে বসছে। বুঝতেই তো পারতেছেন রাসেল ভাই, একজন মহিলা মানুষের গায়ে এত শক্তি থাকার কথা না। আমার 2 মামা ওনাকে ধরে বসায় রাখছে। উনি আমার 2 মামাকে ঝাড়া দিয়ে ফেলায় উঠে যে আমার খালুকে গলার মধ্যে চাপ দিয়ে ধরেন, গলার মধ্যে টিপে ধরেন।
তো অনেক কষ্ট করার পরে প্রায় 2-3 মিনিট গলার টিপে ধরছিল। তো আমার খালু মোটামুটি শক্তিশালী ছিলেন। তো অনেক চেষ্টা করার পরে 2-3 মিনিট পরে 3 জন মিলে, আমার 2 মামা এবং আমার খালু 3 জন মিলে তখন আমার খালামণিকে ওই গলা টিপা ধরা অবস্থা থেকে ছাড়াই দেন এবং আমার খালামণি ঠাস করে নিচে পড়ে যায় এবং অনেকক্ষণ পরে উনি উঠে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং উনি নর্মালি আচরণ করেন এবং কি ঘটছে সেটা উনি বলতে পারেন। যে জিনিসটা ঘটছে যে উনি এরকম গলায় টিপ দিয়ে ধরছে সেটা উনি বলতে পারেন। তো উঠে উনি যখন হুঁশ ফিরে ওনার হুঁশ ফিরে তখন উনি রাসেল ভাই উঠে আমার খালুর কাছে মাপ চাইতেছেন যে আমি তোমাকে গলায় চাপ দিয়ে ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো এই কাজটি করি নাই, আমাকে ওই জিনিসটা এই কাজটা করাইছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি কিছু দেখতে পারেন কিনা, তো উনি তখন বললো যে হ্যাঁ, ওনার সামনে প্রায় 5-7 জন এরকম আশেপাশে ঘোরাফেরা করে এবং খুব বিকৃত চেহারা নিয়ে ওনার সামনে দাঁড়ায় এবং ওনার মুখের সাথে সম্মুখে প্রবেশ করে উল্টো দিক দিয়ে বেরিয়ে যায় ওই ভয়ঙ্কর আকৃতির অশরীরীগুলা। তো তখন ওইটার আর কি আকৃতিটা উনি দেখতেন এবং উনি প্রায়শই ওনার মুখটা বড় করে হা করতেন এবং ওনার যে জিহবাটা আছে ওই জিহবাটা উনি স্বাভাবিকভাবে একটা মানুষ তার মুখ হা করে জিহবাটা কতটুকুই নামাইতে পারে, খুব বেশি কিন্তু নামাইতে পারে না রাসেল ভাই, কিন্তু উনি ওই জিহবাটা প্রায় ওনার গলা পর্যন্ত নামিয়ে ফেলতেন এবং এই পরিস্থিতি চলতে থাকতো এবং ওনার মাথাটা গোল গোল করে ঘুরতে থাকতো, ডান দিক দিয়ে গোল গোল ঘুরতে থাকতো। তো এরকম পরিস্থিতি কিছুক্ষণ চলার পর উনি আবার স্বাভাবিক হয়ে যেতেন। তো এরকম চলে। তো হুজুরের কাছে আমাদের রাসেল ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই ঘটনাগুলো যখন চলমান, মানে যখন শুরুর দিক থেকে চলমান, তখন আমরা আশেপাশের মসজিদের ইমামের কাছ থেকে পানি পড়া এবং তেল পড়া এগুলো কন্টিনিউ করছিলাম। তো এগুলোতে তেমন কোনো উপকার না পাওয়ায় আমরা বড় আলেমের কাছে যাই এবং যাওয়ার আগের দিন রাতে এরকম ঘটনা ঘটে। তারপরে অনেক কষ্ট করে ওনাকে আলেমের কাছে নিয়ে যাওয়া হয় রাসেল ভাই। তখন ওই আলেম উনি চিকিৎসা করেন ওনার এবং ওনার শরীরে সেই জিনটাকে হাজির করায় এবং সেখানে উনি আর কি সেই জিনের চিকিৎসা করার জন্য যেভাবে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো উনি করেন এবং উনি সেই জিনটাকে চলে যাওয়ার জন্য মানাতে চাচ্ছিলেন, কিন্তু জিনটা কোনোভাবে রাজি হতেছিল না। তো এক পর্যায়ে উনি আর কি জিনটাকে লাঠি দিয়ে আঘাত করেন রাসেল ভাই। তখন যে আলেম ছিলেন যিনি ওনার চিকিৎসা করছিলেন, ওনার হাতটা যে হাত দিয়ে উনি জিনটাকে আঘাত করেছেন ওই হাতটা ওনার হঠাৎ করে মানে নীল হয়ে অবশ হয়ে যাচ্ছে। তো উনি সেই জিনটার কাছে এরকম পরিস্থিতি দেখে উনি সেই জিনটার কাছে ক্ষমা চেয়ে উনি চিকিৎসা করবে না বলে জানিয়ে দিয়ে উনি চলে যান রাসেল ভাই। তো তখন আমরা আবারও চিন্তায় পড়ে যাই যে এরকম পরিস্থিতি চলতেছে, এখন আমরা কি করব। তো এরকম পরিস্থিতি কন্টিনিউ চলে, আরো অনেক আলেম আমরা দেখাই, কিন্তু কেউই আজ পর্যন্ত সঠিকভাবে আর কি সঠিক সমাধান দিতে পারেননি। ওনার সাথে এখন ওই ঘটনাগুলো বিদ্যমান রাসেল ভাই। উনি মানে এখন ওনার সাথে আরো বেশি পর্যায়গুলো হয়। উনি সকালবেলাও আপনার নর্মালি যে সময় মানুষ থাকে আশেপাশে, উনি ওই সময়গুলোতেও এরকম মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো ওনার মধ্যে দেখা যায়। উনি হঠাৎ করে হাঁটতেছে, উনি ঠাস করে হাঁটতে হাঁটতে ঠাস করে পড়ে যায়, আবার রান্না করতেছে ওই অবস্থায় উনি ঠাস করে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এটা কন্টিনিউ চলতেছে। উনি বাথরুমে যায় গোসল করতে অথবা উঠানে কাজ টাজ করে, তো ওই সময় উনি ঠাস করে পড়ে যায়। তো এই সেন্সলেস হওয়াটা কন্টিনিউ আছে এবং এখনো ওইগুলা দেখে এবং ওই অশরীরীগুলা ওনার শরীরে ভর করে আশেপাশের মানুষকে, মানে আমার নানা এবং মামা, আমার খালু, ওনাদের অনেক টর্চার করে। কিন্তু আমার যে ছোট ভাই আছে, খালতো ভাই, ওকে কিছু বলে না। ও ছোট মানুষ, ওকে কিছুই বলে না রাসেল ভাই। এই বিষয়টি আমার কাছে একটু আজব মনে হয়েছে যে সবাইকে টর্চার করে কিন্তু ও ছোট মানুষ, ওকে কিছু বলে না। তো এই পরিস্থিতি এখন পর্যন্ত চলমান। প্রায় আজকে আমার ওই ছোট ভাইটিও এখন একটু বড় হয়েছে। প্রায় আমার খালার সাথে এই ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর যাবত এই ঘটনাটি এখনো চলমান, এখনো ঘটতেছে তার সাথে অনবরত। এখন আর কি এই পর্যায়ে আছে। তো রাসেল ভাই, আমি বলছিলাম যে আপনি আমাকে একটা বিষয় সাহায্য করবেন। তো এই ঘটনাটি আমার এখানে লিসেনারদের কাছে বলা বা আপনার কাছে বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে রাসেল ভাই আমাকে এই ঘটনাটির সমাধান দেওয়ার জন্য হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিবেন। আমার বিশ্বাস যে উনি এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারবেন বা কোনো সমাধান আমাদেরকে দিতে পারবেন। তো রাসেল ভাই, যেহেতু ভূত.com-এ এটা আমার প্রথম স্টোরি, ঘটনাটি যদিও বা সিলেক্টেড না হয় আমার মনে কোনো দুঃখ থাকবে না। তারপরও আমি খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারি নাই, সেজন্য আমি লিসেনারদের কাছে এবং রাসেল ভাইয়ের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। তো রাসেল ভাই, আপনি যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে দয়া করে আমাকে জানিয়ে দিবেন, এবং ঘটনাটি যদি নাও সিলেক্টেড হয় তো আপনি ঘটনাটি শুনে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমি কিভাবে যোগাযোগ করব বা কিভাবে যোগাযোগ করতে পারি আমাকে সেই প্রসেসটা একটু বলে দিলে খুব বিশেষভাবে উপকৃত হব।
কারণ বুঝতেই তো পারতেছেন রাসেল ভাই যে ঘটনাটি এখন আমার খালার সাথে চলমান এবং এই ঘটনাটি ওনার সাথে 8-10 বছর যাবত এখনো ঘটতেছে অনবরত, এবং উনি এখন প্রায় মানসিক ভারসাম্যহীনের মতো হয়ে পড়ছে, প্রায় পাগল হবে এরকম অবস্থা। তো আমার বিশ্বাস যে এখন হয়তো কিছু সময় আছে, বিষয়টি যদি কোনো অভিজ্ঞ আলেম দিয়ে চিকিৎসা করানো হয় তাহলে উনি হয়তো সুস্থ হতে পারে, আল্লাহ তাআলা হয়তো ওনাকে সুস্থ করতে পারেন। যেহেতু হাফেজ মাইনুদ্দিন ভাই এখানে অনেক ঘটনা বলে এবং উনি এই সংক্রান্ত চিকিৎসা বা কাজ করে থাকে, সেহেতু রাসেল ভাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি হাফেজ মাইনুদ্দিন ভাইকে একটু আমার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু করিয়ে দিবেন, অথবা হাফেজ মাইনুদ্দিন ভাইকে এই সমস্যার কথাটি জানাবেন। উনি যে মানে আমি ওনার সাথে আর কি যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাহায্য নিতে চাই, এবং এই মাধ্যম হিসেবে আপনি রাসেল ভাই আমার হয়ে হাফেজ মাইনুদ্দিন ভাইকে আমার কথাটি একটু জানাবেন, বা ওনার সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেই মাধ্যমটি আপনি আমাকে দিবেন। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে লিসেনারদের উদ্দেশ্যে শোনাবেন। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। এবং ভূত.com-এর 205তম এপিসোড আজকে আপনারা শুনবেন আরও একটি অডিও ক্লিপ এই মুহূর্তে। চলুন কথা না বাড়িয়ে অডিও ক্লিপে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি এসি অমিত, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত কোনায় গ্রাম থেকে বলছি। সঙ্গত কারণেই আমি আমার গ্রামের নামটি উল্লেখ করতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ভূত এফএমের শুরু থেকে ভূত.com আজ পর্যন্ত সাথেই আছি। আমি অনেক দিন যাবৎ ভাবছি যে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্টস ভূত.com-এ শেয়ার করব। যাই হোক, যে কোনো কারণেই সেটা শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে রেকর্ড করেই ফেললাম। আমি আশা করবো অবশ্যই আমার, যেহেতু এটা প্রথম ঘটনা, অবশ্যই লিসেনারদের মাঝে আপনি প্লে করবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনা 1, সময়টা তখন 2010 থেকে 11। আমি ইন্টারে স্টাডি করি। আমার অভ্যাস ছিল রাতের বেলা কথোপকথন করার। আমি আমার বন্ধু বান্ধবের সাথে রাতের বেলা কথা বলতাম। দিনে কলেজ কেন্দ্রিক ব্যস্ততার মধ্যে থাকার কারণে দিনে তেমন কথা বলতে পারতাম না, যখন রাতে কথা বলতাম। আর আমার বাড়িতে আমার রুমে নেট না পাওয়া আমাকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে কথা বলতে হতো। আর বাড়িতে কথা বলতে গেলে মা বাবা ভাই সবাই কথাগুলো শুনবে, তাদের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি বাইরে এসে কথা বলি। তো আমার কথা বলার সময়টা হচ্ছে আপনার যখন বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর উদ্দেশ্যে সজাশই হয়, তখন আমি বাড়ি থেকে নিঃশব্দে রাস্তায় বেরিয়ে আসি, এবং রাস্তায় বেরোনোর পরে আমি আমাদের রাস্তাটা চলে গেছে পূর্ব পশ্চিম লম্বালম্বি হয়ে, রাস্তা দক্ষিণ পাশে হচ্ছে আমাদের বাড়ি। তো বের হয়ে আমি আমাদের যে পূর্ব সাইড, রাস্তার ওই পূর্ব সাইডে 1 কিলোর মধ্যে কোনো দোকানপাট নেই, মানুষের সমাগম হবে এরকম কোনো লোকেশন নেই। আর পশ্চিম পাশে হচ্ছে আমাদের দোকানপাট, যেখানে সবাই সচরাচর যাতায়াত করে। তো পূর্ব পাশে সেরকম যাতায়াতের কোনো প্রয়োজন হয় না। তো আমি কি করি, বাড়ি থেকে বের হই আমার রীতিমতো কল দিয়ে কথা বলা শুরু করি। কথা বলতে এক পর্যায়ে আমি পূর্ব দিকে 1 মিনিটের মতো হাঁটি। কারণ আমি যদি ওই বাড়ির সামনে কথা বলি তাহলে দেখা যাবে রাতের কথা অনেক দূরে যায়, আর বাড়ির মানুষ এই শব্দ পেয়ে উঠে আসলে দেখবে যে এত রাতে কথা বলতেছি, সিচুয়েশনটা কেমন যেন হবে। তাই আমি ওখান থেকে পূর্ব দিকে একটু বাড়ির রাস্তার সামনে থেকে সরে পূর্ব দিকে যেয়ে কথা বলি। তো আমি যেখানে বসে কথা বলতেছিলাম ওই দিন, সেই জায়গাটার বর্ণনা একটু দিয়ে নিচ্ছি। আমি কথা বলছিলাম আপনার হচ্ছে গিয়ে উত্তরমুখী হয়ে, উত্তর দিকে বসে। আমার সামনে একটা পুকুর, প্রায় 1.5 থেকে 2 বিঘা হবে পুকুরটার আয়তন আপনার। সেই পুকুরের সামনের যে 3 পাশ, সেই 3 পাশ হচ্ছে বাবলা গাছ। সেই পুকুরে মাছ চাষ করা হয়। আমাদের এলাকায় বাবলা গাছের অনেক প্রচলন আছে, মাছ চাষ করে। ওই বাবলা গাছের ডাল কাঠা হিসাবে ব্যবহার করা হয়, যখন হচ্ছে বাবলা গাছ লাগায় সবাই। আমি ওইখানে বসে কথা বলতেছি, আর আমি রাস্তায় বসে কথা বলতেছি। আমার রাস্তার যে পাড়টা, ওই পাড়ে হচ্ছে অনেক ছোট ছোট জঙ্গল, প্লাস আমার ডাইন পাশেই বেশ কিছু কলা গাছ। আর আমার পিছনে যে সেটা হচ্ছে আমাদের বাড়ি, প্লাস আমাদের পূর্ব সাইডের যে প্রতিবেশী বাড়ি, 2 বাড়ির পিছন সাইড, এই পিছন সাইড। আর ওইটা একটা খালের মতো হয়ে চলে গেছে আমাদের দক্ষিণ পাশের বিলে। আর সেটা অনেক জঙ্গল, ওখানে কারো কোনো কাজের প্রয়োজন হয় না, ব্যাক সাইড, তাই অনেক জঙ্গল, ওখানে জঙ্গলপূর্ণ জায়গা। আমি কথা বলতেছি, কথা বলতে এক পর্যায়ে আপনার রাত মোটামুটি গভীর হয়ে যায়, অনেকটা রাত প্রায় 12টা 12:30 বেজে যায়। তো সেই সময় আমি কথা বলতেছি, হঠাৎ একটা শব্দে আমি সম্বিত ফিরে পাই। মানে ডান দিকে তাকাই, আমার পিছনে ডান পাশে আমি চেয়ে দেখি যে একটা মাটির ঢিলা
শুকনো মাটির একটা ঢিলা এসে আমার ডান পাশে পড়লো, মনে হচ্ছে পিছন থেকে কেউ ছুঁড়ে মারছে, গাছপালার পাতার শব্দ ভেদ করে ওখানে এসে পড়ে। তো আমি এটা আমার ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করি, দেখো আমি তো তোমার সাথে কথা বলতেছি, কিন্তু এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো। বলতে বলতে রাসেল ভাই পরবর্তী আমার বাম পাশে, আমার পিছনে বাম পাশে, আমার মোটামুটি ঢিলগুলা আমার থেকে এক হাত দুই হাত দূরে পড়তেছে, কিন্তু আমার গায়ে লাগতেছে না। বাম পাশে একটা ঢিল পড়লো, ঢিল পড়ার পরে আমি ওইটার কথা ফ্রেন্ডে বলতে যাবো, ঠিক তখনই আর একটা ঢিল আমার পিছিয়ে এসে পড়লো পিছনে। তো তখন আমার ফ্রেন্ড বলে যে তুমি তাহলে এক কাজ করো, এখানে তোমার থাকা ঠিক হবে না, তুমি বাড়িতে চলে যাও, আমরা না হয় আগামী দিন কথা বলবো। তো তখন আমি বলি ঠিক আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমি ফোন রাখার দরকার নাই, আমি যেতে যেতে যতটুকু কথা বলা যায় কথা বলে যখন রাখতে হবে আমি তোমাকে বলবো, রেখে দিও। এই বলে আমি ওখান থেকে চলে আসি। মোটামুটি কিছু দূর আসার পর আমাদের বাড়িতে ঢোকার পথের আগে আবার আমি কথা বলতে বলতে বসে পড়ি, বসে আবার কথা বলতেছি, ওইখান থেকে একটু সরে আসি, তো কথা বলতেছি। এরপর যে হঠাৎ আমি ফিল করি যে পিছন থেকে কোনো একটা বস্তু এসে আমার পিঠের উপরে মানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, মানে দুই পাশে হাত দিয়ে এরকম লোমস কোনো হাত, এরকম আমি ফিল করলাম, হাত দিয়ে আমাকে এমন ভাবে ঝাঁকি দিছে, আমি আরেকটু হলেই ওই পুকুরের পাড় দিয়ে গড়িয়ে গড়িয়ে পুকুরের ভেতর পড়ে যেতাম। অনেক কষ্টে আমি নিজেকে কন্ট্রোল করার পর আমি তখন পিছনে যে তাকাবো এরকম সাহস আমার নাই, আমার সমস্ত শরীর গরম হয়ে গেছে, আমি কি করবো বুঝতে পারতেছি না। অনেকটা মানে রাগ ক্রোধান্বিত হয়ে আমি মানে ভয় এবং ক্রোধ অ্যাডজাস্ট হয়ে আমি পিছনের দিকে তাকানোর পর যেটা দেখি রাসেল ভাই, সেটা হচ্ছে দেখি একটা কুকুর, আর সেই কুকুরটা আমাদেরই বাসার কুকুর, আমাদের বাসার পোষা কুকুর। সে মানে ঘেউ এমন ভাবে ঘেউ করতেছে, মানে আমি এখানে কেন, আমার এখানে থাকানো হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে, আমি ওইখানে থাকি, এটা সে চাচ্ছে না কোনোভাবেই। সো এই পরিস্থিতি দেখে আমি তখন কখন যে ফোনটা কেটে দিচ্ছি আমি নিজেই জানি না। আমি তখন আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং আমি খুব দ্রুত সেখান থেকে বাড়ি চলে আসি। এবং বাড়ি আসার পরে আমি যেটা দেখি রাসেল ভাই, সেটা হচ্ছে আমাদের ওই বাড়ির কুকুরটা আমাদের উঠোনে বসা। আমি তখন চিন্তা করি যে আমি কেবলমাত্র 1 মিনিটও হয় নাই আমি কুকুরটাকে ওইখানে রেখে আসছি, আর কুকুরটা যদি আমার সাথে আসতো বা আমার আগে আসতো আমি শব্দ পেতাম বা বুঝতে পারতাম, যেহেতু আমাদের বাড়িতে ঢোকার পথ একটাই। তো তাহলে ওই কুকুরটা কি ছিল বা ওটা কি ছিল যেটা আমাকে বাড়িতে আসার জন্য অনেকটা ইয়া করলো। তো যাই হোক, আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার রুমে ঢুকি আমি দরজাটা বন্ধ করে নিই। এই ছিল আমার প্রথম ঘটনা। আমি জানি না সেটা কি ছিল, ভালো কিছু হয়তো বা আমাকে সেভ করেছে সেই মুহূর্তে। তো আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাই, ঘটনা 2। আমি ওই তো ইন্টারে থাকা অবস্থায় আমার এক ফ্রেন্ডের বাসায় আড্ডা দিতাম আমাদের বাড়ি থেকে। সেটা হচ্ছে আমি আগেই বলেছি ঘটনায় যে আমাদের বাসার পশ্চিম দিকে হচ্ছে দোকানপাট প্লাস মানুষের সচরাচর চলাচল। তো ওইদিকে আমাদের বাসা থেকে মোটামুটি 4-5 মিনিট হাঁটলে একটা ব্রিজ পার হয়ে 3 রাস্তার মোড়, ওই মোড়টা হচ্ছে দোকানপাট। ওই মোড়ের ব্রিজ পার হয়ে ডান পাশে আমার ওই ফ্রেন্ডের বাসা। তো ওইখানে আড্ডা দিতাম, বন্ধু বান্ধব মিলে একটু কার্ড খেলতাম, মজা টজা করতাম। তো সবসময়ের মতো সেদিনও আমার ফ্রেন্ডের বাসায় যাবার পরে হচ্ছে আমরা সবাই আড্ডা দিতে এক পর্যায়ে দেখা যায় রাত 11টা 11:30 বেজে যায়। তখন আমরা সবাই বলি যে ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, আবার আমরা কালকে এখানে এসে আড্ডা দেবো। তো তখন আমরা কি করি, যার যার মতো বাসায় চলে যাই। তো আমি সবাই চলে যাই, আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। আমি যখন ব্রিজ পার হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গাটা লোকেশনটার বর্ণনা সংক্ষিপ্ত আকারে দিয়ে নিচ্ছি। ব্রিজ পার হয়ে ডান দিকে হচ্ছে দক্ষিণ পাশে ওই ব্রিজের নিচ দিয়ে একটা খাল চলে গেছে বিলের মধ্যে। তো ওই খালের আপনার পূর্ব পাশ ঘেঁষে একটা চিকন রাস্তা চলে গেছে, ওই বিলে যাওয়ার রাস্তা আর কি। তো ওইখান থেকে মোটামুটি আমি যে ব্রিজ পার হয়ে ডান পাশে মোটামুটি আপনার হচ্ছে 20-30 কদম পরেই পাশাপাশি দুটা গাব গাছ, আর গাব গাছের কিছুক্ষণ পরেই 10 পা এগুলেই বাম পাশে আছে একটা বাড়ি। সেই বাড়িতে অনেক আগেই ওই বাড়ির যে কর্তা ছিল, যে পুরুষ ব্যক্তি ছিল, সে ব্যক্তি কোনো একটা কারণে গলায় ফাঁসি নিয়ে মারা যায়। তো তারপরে ওই লোকটার 3টা মেয়ে ছিল, ওয়াইফ ছিল। তো ওই 3টা মেয়ে বিয়ে দিবার পরে ওয়াইফ আর ওই বাসায় থাকে না, ওই বাসাটা সম্পূর্ণ খালি পড়ে থাকে, গাছ রমসম করা পরিবেশ। ওই ব্রিজের আপনার দোকান পার হয়ে ব্রিজের ওপাশে মানে খালের ওপাশে হচ্ছে বাড়িঘর, এই পাশে কোনো বাড়িঘর নাই, মোটামুটি 1-150 গজের মধ্যে 150-200 গজের মধ্যে। সো আমি যখন ওই গাব গাছের দিকে তাকানোর পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে ওই গাব গাছের নিচে, গাব গাছের তলায় আমি দেখি একটা কালো অভয়ব বসে আছে। সে কোনো নড়াচড়া করতেছে না, কিন্তু হালকা জ্যোৎস্নার আলো ছিল, যার কারণে আমি বুঝতে পারছি যে ওটা আসলে মানুষের মতো একটা অবয়ব। তো এটা দেখে আমি কিছুটা ভয় পাই, কিন্তু আমি কোনো শব্দ করি না। ভয় পেয়ে আমি মনে মনে দোয়া পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং বাড়ি চলে যাই। ওই দিন আমার কোনো সমস্যা হয় না। তো পরবর্তী দিন আমি আমার ফ্রেন্ডের কাছে এই জিনিসটা শেয়ার করার পরে আমার ওই ফ্রেন্ড বলে, না এটা তো মনের ভুল, ওইটা কোনো কিছু না। তো যাই হোক, আমি ওইভাবে ওইটা আমলে নিই না। পরবর্তী রাতে আবার আমরা সবাই এক জায়গায় আড্ডা দিতে এক পর্যায়ে দেখা যায় ওরকমই রাত 11:30 মতো বাজে। তো ওই দিন 4 মতো আবার বাড়ি চলে যায়, আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
এইবার যখন আমি ওই মোড়ে আসি, ব্রিজের আগে, ব্রিজে ওঠার সময় আমার মনের মধ্যে ভয় কাজ করে অনেকটা। মানে আগের দিনের ঘটনাটা ঘটে গেছে, তারপরে হচ্ছে আপনার কেউ নেই আশেপাশে, আমি একা। রাত 11টা মানে 11:15 মানে গ্রাম অঞ্চলের রাত, অনেক রাত, সবাই ঘুমিয়ে। তো তখন যাই হোক আমি মনে সাহস যোগাই যে আমাকে তো বাড়ি যেতেই হবে, যদি বাড়ি না যাই বাড়ির আমার মা বাবা সবাই হয়তোবা চিন্তা করবে বা পরবর্তীতে আমাকে বকাঝকা করবে। যোগ আল্লাহ বিল্লাহ করে আমি হাঁটতে শুরু করি। ওই ব্রিজে ওঠার পর আমার শরীরটা কিছুটা ভার হয়ে যায়, মানে আমি তারপরেও হাঁটতে থাকি। যখনই আমি ব্রিজ পার হই অটোমেটিক্যালি আমার চোখ ওই গাব গাছের দিকে যায়, এবং এবার আমি যেটা দেখি যে ওই গাব গাছের তলায় একটা অবয়ব আজকে আর বসে নেই, সে দাঁড়িয়ে আছে, এবং আমি তার কিছুটা মুভমেন্ট ফিল করি, সে নড়াচড়া করছে। কারণ গত রাতে যেটা দেখেছি সেটা সে বসেছিল, কোনো মুভমেন্ট ছিল না, কিন্তু আজকে সে নড়াচড়া করতেছে, এবং আমার মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমাকে দেখে ফেলবে। আমি তখন আমি জানি না, আমার মধ্যে এমন একটা কাজ করে যে আমি এখন শব্দ করলেই সে আমাকে দেখে নেবে, হয়তো খারাপ কিছু আমার সাথে হবে। তখন আমি ওইখান থেকে দ্রুত পাই, নিঃশব্দে দ্রুত পাই, কোনো শব্দ না করে বাসায় চলে আসি। আল্লাহর রহমতে আমার তখন কোনো সমস্যা হয় নাই, এবং পরবর্তী দিনে আমি আমার ওই ফ্রেন্ডকে বলি যে এই ঘটনা আমার সাথে গত রাতেও ঘটেছে, আমি এখানে আর আড্ডা দিতে আসবো না, আপাতত এই পর্যন্তই থাক, পরবর্তীতে যখন সময় সুযোগ ভালো হবে তখন আমি আবার আসবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আর ওখানে যাই না, আড্ডা দেওয়া বন্ধ করে দিই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর ঘটনা 3, সময়টা তখন 2022 সাল। আমার নয়া ভাই, যে আমার বড় জি ভাই, ওনার ওয়াইফের বেবি হয়। তো বেবি হওয়ার পরে, বেবি যখন হওয়ার পরে বেবি প্লাস বেবির মায়ের, আমার ভাবি, দুজনের কন্ডিশন খুব খারাপ ছিল। বেবিকে হওয়ার পরে আইসিইউতে রাখা হয়, 1-1.5 ঘন্টা কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার বোঝা যায় নাই। পরে যাই হোক 1-1.5 ঘন্টা পরে বেবি কান্না করে আইসিইউতে, এভাবে হয়, অনেক দুর্বল থাকে বাচ্চাটা। তো যাই হোক ওই বাচ্চাটা অনেক সমস্যা, এই দেখা যায় ঠান্ডা লাগে, এই মানে একটা প্রবলেম লেগেই থাকে বাচ্চাটার। তো যাই হোক এভাবেই 7-8 মাস বয়স হয়ে যায় বাচ্চাটার। তো একদিন আমরা সবাই রাতে ঘুমিয়েছি, অনেক রাত্রে বাড়ির মধ্যে অনেক শোরগোল, সবার কোলাহল। এমন সময় আমার ভাই আমাকে ডেকে ওঠানোর পরে দেখি যে বাচ্চাটা খুব কান্না করতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, বুক জাম, নিঃশ্বাসের সাথে শব্দ হচ্ছে, মানে ঘেমে যাচ্ছে। কারণ বাচ্চাটা এমনিতেই প্রবলেম, এই জন্য সবাই খুব সিরিয়াসলি বাচ্চাটাকে দেখে। সো ওই যে ব্রিজের কথা বলছিলাম ঘটনা 2, ওই ব্রিজ পার হয়ে ব্রিজের বাম পাশে হচ্ছে আপনার ওই মোড়ের বাম পাশে আমার এক আন্টি বাসা। তো ওই আন্টি হাসপাতালে জব করে, যার কারণে আমরা গ্রামের লোকজন কারো কোনো প্রবলেম হলে ওনাকে ইনভলভ করি, ওনাকে সাথে নিয়ে যাই, যে হাসপাতালের যে প্রসিডিউরগুলো আছে এগুলো যাতে খুব সহজে মেনটেন করা যায়। তো আমাকে আমার ভাই বলে, তুমি যাও আন্টিকে ডেকে নিয়ে আসো। তো আমি আমার সাথে আবার ওই দিন আমার এক কাজিন ঘুমিয়েছিল, আমি কাজিনকে সাথে নিয়ে আমি ওই আন্টির বাসার উদ্দেশ্যে যাই। তো যাওয়ার সময় কোনো প্রবলেম হয় না। তো বাসার উদ্দেশ্যে গিয়ে আন্টিকে ডাকাডাকি করে আন্টি বলে যে শীতের রাত তো, এই জন্য মানে উঠতে চায় না। আন্টি বলে যে না, আমার শরীর তেমন ভালো নাই, তোমরা ওকে নিয়ে যাও, সমস্যা নাই, ডাক্তার 24 ঘন্টায় হাসপাতালে থাকে। তো এই কথা শুনে আমরা আর দেরি করি না, ওখান থেকে ব্যাক করি। তো এইবার যেটা হয়, যখন ব্রিজ পার হয়ে আর একটু সামনে আসে একটা মোড়, তারপরে হচ্ছে মোড় পার হয়ে আমাদের এক প্রতিবেশীর বাসা, তারপরে হচ্ছে আমাদের বাসা, মানে আমাদের বাড়ির পশ্চিম পাশে প্রতিবেশীর বাসা। তো যখনই ওই প্রতিবেশীর বাসার সামনে যাই, আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকেশনটা একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। ওই প্রতিবেশীদের বাসায় ঢোকার যে রাস্তা, এটা হচ্ছে প্রতিবেশী বাসাটা হচ্ছে রাস্তার ডান পাশে, দক্ষিণ পাশে, আর উত্তর পাশে হচ্ছে আপনার এই রাস্তার পার ঘেঁষে 2-3টা তাল গাছ। তো যখনই ওনার বাসার রাস্তার সামনে যাই, তখনই হঠাৎ আমি ফলো করি কালো একটা শ্যাডো আমাদের পায়ের সামনে দিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে গেল। এবং রাসেল ভাই, আমি আগে বলে নিচ্ছি, ওই দিন অন্ধকার রাত ছিল, জ্যোৎস্নার কোনো আলো ছিল না, উপরে থেকে যে একটা পাখি গেলে ছায়া পড়বে সেরকম কোনো বিষয় ঘটার কোনো সম্ভাবনাই নাই, পসিবিলিটি নেই। তো আমার যে বাটন ফোন ছিল, ওই বাটন ফোনের আলো জ্বালিয়ে যাচ্ছিলাম। তো ওই জিনিসটা দেখে আমি একটু সামনে যাই, মানে ওইভাবে আমি ওটাকে আমলে নেই না। তো কিছুক্ষণ পরে যখনই বাসার ভিতর থেকে 3-4টা কুকুর ঘেউ ঘেউ করে উঠে, তখনই আমার মনে হয় যে না, এটা বাস্তবিক আমি কিছু দেখেছি। আর সেটা রাসেল ভাই যখন বাসার দিকে মুভ করলো, বাসার ভিতরে, সেটা ছিল বিড়ালের থেকে একটু বড় আকৃতি, কালো, এবং একটা বিড়াল বা একটা কিছু যদি হেঁটে যায় তার কিন্তু একটা মুভমেন্ট বোঝা যায়, কিন্তু ওটা এমন ভাবে গেছে রাসেল ভাই, একদম করে সুইং করে বাড়ির দিকে চলে গেছে, মানে ওটা মনে হচ্ছিল যে মাটির থেকে প্রায় 1-2 ইঞ্চি উপর দিয়ে চলে গেছে। তো এইটা যখন কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, আমি নর্মালি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকি। আর আমি এটা পড়ার সাথে সাথে দেখি আমার ওই কাজিন, মানে আমার মামাতো ভাই, ছোট ভাই, ও আমার সাথে সাথে এটা পড়তেছে। তারপরে ও মানে তালগোল পাকিয়ে ফেলছে, মানে আমার সাথে যে সোজাসুজি হাঁটবে, বাড়ির দিকে যাবে, ওরকম কোনো ওর মধ্যে নাই। ও আমি যেদিকে যাচ্ছি ও আমার গায়ের উপর দিয়ে উঠে আসবে, এরকম পরিস্থিতি। আমি ওকে বলি যে ভয় পাস না, এগুলা কিছু না। আমি একটু সাহস নিয়ে ওকে এটা বলি, বলার পরে না, ওর কোনো কাজ নেই, কোনো কাজ হয় না এতে।
ও রেগুলারই আমার শরীরের উপর উঠে যাবে। ওর ভাব দেখে রাসেল ভাই আমার সমস্ত শরীর গরম হয়ে যায়। আমি মানে এত ভয় পাই, শীতল একটা অনুভূতি আমার শরীরের মধ্যে আমি করে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমি তখন কোনো কিছু না ভেবে একটা দৌড় মারি বাড়িতে। ও পিছন পিছন আমার সাথে দৌড় দিয়ে এক দৌড়ে আমরা বাড়িতে চলে আসি। আসার পরে আমরা অনেক চাপে যাই এবং এই সিচুয়েশনে বাড়ির সবাই তো আছে, বাচ্চাকে নিয়ে টেনশনে হাসপাতালে নিতে হবে। এই সিচুয়েশনে এই ঘটনাটা আর কাউকে বলি না। তো যাই হোক, ওই দিন পরবর্তীতে ওই বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাই আমরা। যাওয়ার পরে যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমতে বাচ্চাটা এখন ভালো আছে। তো তারপরে বেশ কিছুদিন আর কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। তো হঠাৎ আবার এরকম একদিন অনেক রাত হয়ে যায়, আমি বাড়ির উদ্দেশ্যে ওই দোকান থেকে একাই আসতে থাকি। সচরাচর আমি একাই যাতায়াত করি। তো আসতে থাকি, যখনই আমি আবার ওই প্রতিবেশীর বাড়ির সামনে আসি, আসার পরে হঠাৎ করে আমি থেমে যাই। থেমে যাওয়ার কারণটা হচ্ছে, আমি যে থেমে যাই ঠাস করে আমার মানে পায়ের একদম সামনে একটা শব্দ হয়। শব্দটা এমন ছিল রাসেল ভাই যে একটা পলিথিনের মধ্যে পানি ভরে যদি কেউ 20 ফিট উপরে থেকে ফেলে দিলে যে একটা মানে ধ্যাপ করে একটা শব্দ হয়, ঠিক সেরকম শব্দ। ওই শব্দে আমি পায়ের দিকে তাকিয়ে যেটা দেখি সেটা হচ্ছে একটা কদমের পাতা মোড়ানো অবস্থায় আমার পায়ের সামনে পড়ছে। কিন্তু রাসেল ভাই আশ্চর্যের বিষয় হলো, একটা কদমের পাতা যদি পায়ের সামনে পড়বে সেটা শব্দ এত কিভাবে হবে? তো যাই হোক, তারপরে আমার মাথায় আসে কিরে, এখানে তো কোনো কদম গাছ নাই। কারণ সচরাচর আমি যেহেতু এখানে চলাফেরা করি, ওখানে কদম গাছ থাকলে আমার সেটা জানার কথা। তারপরে আমি আমার টর্চের আলো দিয়ে, মোবাইল ফোনের আলো দিয়ে চারপাশে দেখি যে না, ওখানে কোনো কদম গাছ নাই। তখন ভাই আমি রাসেল অনেক বেশি ভয় পাই এবং আমার শরীর তখন ভার হয়ে যায়। আমি তখন কোনো কিছু না ভেবে একটা দৌড় মারি বাড়ির দিকে। যখন দৌড় মারি আমার মানে পিছনে যে কোনো কিছু হাঁটছে বা এরকম কোনো কিছু আমি ফিল করি না। তো দৌড় মেরে আমি যখন আমার বাড়ির গেট খুলে ভিতরে ঢোকার পরে আমি তখন বুঝতে পারি একটা বিষয়, সেটা হচ্ছে এতক্ষণ কেউ আমার পিছন নিঃশব্দে আসছিলাম বুঝতে পারি নাই। কিন্তু যখন আমি গেট পার হয়ে ভিতরে ঢুকি, তখনই মানে যে একটা মানুষকে ধাওয়া করে কেউ যদি ঠাস করে থেমে যায়, যেরকম 4-5টা পায়ের শব্দ হয় পরপর, সেরকম শব্দ আমার গেটের বাইরে এসে মিলে গেল। তখন আমি আল্লাহ পাকের নাম জপতে জপতে রুমের ভিতরে যাই, দরজা বন্ধ করে দিই, দোয়া দরুদ পড়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়ি রাসেল ভাই। আমার সাথে আর এই বিষয় নিয়ে কোনো সমস্যা ইনশাআল্লাহ হয়নি আজ পর্যন্ত। এই ছিল আমার তৃতীয় ঘটনা। আর আমি যে চতুর্থ ঘটনাটা শেয়ার করবো সেটা খুবই ছোট ঘটনা রাসেল ভাই। ঘটনা 4, আমি ওই তার পরবর্তীতে আমার হচ্ছে ওই বাড়ি থেকে যে পশ্চিম পাশে যাই, যে দোকানপাট ব্রিজ পার হয়ে দোকানপাটের পরেই একটু দূরে গেলে একটা গোরস্থান বাম পাশে, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী গ্রাম। ওই গোরস্থানটা পরবর্তী গ্রামে পড়ছে। ওই গোরস্থানের পরেই হচ্ছে আমার এক ফ্রেন্ডে আর কি, মামা বলে আমাকে, ও দোকান দিছে। যার কারণে ও দোকান দেওয়ার পর থেকে ওইখানে আমরা আড্ডা দিই, চাটা খাই রাতের বেলা। আর আমার অভ্যাস আছে ভাই, আমি সকাল সকাল ঘুমাই না, আমার ঘুমাসতে একটু লেট হয়, রাত হয়। তো ওইখানে আড্ডা দিই 10টা-11 পর্যন্ত। কোনোদিন কোনো কিছু আমি কোনো প্রবলেম ফেস করিনি। কিন্তু আপনার এই যে 2022 সালের যে রমজান মাস, সেই রমজান মাসে হঠাৎ একদিন আমি বরাবরের মতো ওই দোকান থেকে বাইরের উদ্দেশ্যে রওনা হই। রাত প্রায় 11:15 মতো বাজে তখন। তো আমি যখনই গোরস্থান পার হওয়ার পরে আমার সামনে হচ্ছে গিয়ে ডান পাশে একটা পুকুর। এই পুকুরটা অনেক বড়, যেহেতু মাছ চাষ করে 1.5-2 বিঘার মতো হবে। তো ওই পুকুরের 3টা পারে হচ্ছে আপনার পাবলা গাছ আর নিম গাছ, আর এই রাস্তার সাইডের যে পাড়টা, এই পারে ছোট ছোট অনেক ঘন জঙ্গল। তো আমি যখন ওই পুকুরের থেকে প্রায় 10-15-20 পা পিছিয়ে মানে গোরস্থান কেবল পাস করেছি, তখনই আমি খেয়াল করি ওই পুকুরের পারে রাস্তার সাইডে একটা গাছ জ্বলতেছে এবং আপনার গাছের যে পাতাটা হচ্ছে বড়ই পাতার মতো, এবং পাতার নিচের সাইডটা আমি স্পষ্ট খেয়াল করি, নিচের সাইডটা প্রত্যেকটা পাতা আলাদা আলাদা সাদা, একটা যে মরিচা পাতির মতো সাদা সাদা ভাবে জ্বলতেছে। প্রত্যেকটা আলোই সাদা, কিন্তু প্রত্যেকটা পাতার থেকে প্রত্যেকটা পাতা আলাদা, একটা পাতার আলো আর একটা পাতায় যাচ্ছে না। তো আমি ওই জিনিসটা ওইটা দেখি, এক পলক আমার চোখ পড়ে আমি আর কয়েক পা এগিয়ে ওদিকে তাকানোর পরে দেখি যে কোনো আলো নাই। তো তখন রমজান মাস, আমি জানি যে রমজান মাসে কোনো প্রকার প্রবলেম হয় না। যার কারণে মনে সাহস নিয়ে আল্লাহর নাম জপতে আমি ওই গাছের কাছে যাই। কাছে গিয়ে আমি আমার ফোনের আলো দিয়ে ওই গাছটাকে দেখি, না কোনো প্রবলেম নেই, কোনো পোকামাকড় আছে কিনা, মানে অনেক পোকাই তো আছে রাতে জলে, এরকম সেরকম কোনো কিছু আমি ফলো করি না। কারণ গাছে ওখানে গেলে অন্তত পোকা উড়ে গেলে সেটা বুঝতে পারবো, এরকম কোনো কিছু ফলো করি না। তো এট লাস্ট যেটা হয় আমি আবার ব্যাক করে আবার দেখতে শুরু করি, না এরকম কোনো কিছু নাই। রাসেল ভাই আমি এটা বলে নিচ্ছি যে এখানে আপনার গোরস্থানের উপরে হচ্ছে আপনার যে সরকারি ভাবে যে দেয় সৌরবিদ্যুতের একটা ল্যান্ডলাইট বলেন, সেটা বলে ওরকম দেয়, এটা হচ্ছে গোরস্থানের পশ্চিম পাশে। আর এই জিনিসটা পূর্ব পাশে ঘটেছে আমার সাথে। তো ওইখান থেকে তো আলো আসবে না, যার কারণে আমি আমার বাটন ফোন থাকে, আমি আর আলো জ্বালাই নাই ওখানে এই জিনিসটা। আর ওই যে গাছটা ওর আশেপাশে, মানে ওই ঘটনাটা ঘটার আশেপাশে কোনো জায়গায় কোনো বাড়িতে কোনো আলো নাই। একটা বাড়ি আছে কিন্তু ওই বাড়িতে আলো নাই, অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে। তো আশেপাশ থেকে যে কোনো আলো রিফ্লেকশন উঠে আসবে এরকম কোনো সম্ভাবনা নাই। তো আমি এটা ভাবি তাহলে এটা কি আলো। তো ওইখানে আমি আরো 4-5 মিনিট লেট করি, দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি না, কোনোভাবেই ওই আলোটা আমি খুঁজে পাই না। তো তারপরে ওইখান থেকে আমি বাড়িতে চলে আসি।
আসার পরে পরবর্তী দিনে আমি আমার মেজো ভাইয়ের সাথে জিনিসটা শেয়ার করার পরে সে বলে যে না, আমার জানার মতো এরকম কোনো গাছ নাই। আর রাসেল ভাই, আমি যখন ওখান থেকে আসার সময় আমি ওই গাছটার একটা ছবি তুলে নিয়ে আসি। পরবর্তীতে আমি নেট সার্চ করি, অনেক গুগল লেন্সে সার্চ করি, না এরকম কোনো গাছের সন্ধান আমি পাইনি। তো রাসেল ভাই, হয়তো আমার ঘটনাগুলো অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে গাছটা, এই গাছটা যদি কোনো ব্যাখ্যা আপনার কাছে থেকে থাকে, লিসেনারদের কাছে কোনো ব্যাখ্যা, এই 4টা ঘটনারই কোনো ব্যাখ্যা থেকে থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আমি আর কথা না বাড়াচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আজকের শোটা স্পেশাল এপিসোড ছিল, কিন্তু এই স্পেশাল এপিসোডে আমরা চেষ্টা করলাম যে সমস্ত মানুষ মানে যারা আমাদের ঘটনা শেয়ার করেছেন তারা সবাই নতুন এবং তারা সবাই তাদের মতো করে তাদের ঘটনা শেয়ার করেছেন। কোনো স্পেশাল মানুষ আজকের শোতে ছিল না, কিন্তু আজকের শোটা আমার কাছে মনে হয়েছে খুব দুর্দান্ত একটা শো হয়েছে। আপনারা কি তাই মনে হয়? জানিয়ে দিন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.voot.com@gmail.com। আপনার কাছ থেকে ইমেল পাওয়ার প্রত্যাশা করি, ঘটনা পাওয়ার প্রত্যাশা করি। নতুন বছর অনেক অনেক সুন্দর হোক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।